প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির পার্ট 4। পার্ট 4-এ আছে ধারা 154 থেকে 203, কিন্তু আমরা আজকে আলোচনা করব ধারা 154 থেকে 176 পর্যন্ত। এই ধারাগুলোতে শুধুমাত্র পুলিশের যে তদন্ত এবং পুলিশের কাছে সংবাদ দিলে পুলিশ কি ধরনের মামলা নিবে, জিআর মামলা, এনজিআর মামলা বা নন জিআর মামলা, এই সংক্রান্ত বিষয় এবং পুলিশের তদন্ত সংক্রান্ত আদ্যোপান্ত আজকে আমরা জানতে পারবো। অর্থাৎ পুলিশের কি কি কাজ আছে, ফৌজদারি কার্যবিধিতে কি কি বলা আছে, সেগুলো আমরা আজকে খুব সুন্দরভাবে বিস্তারিত জানবো। তো প্রথমে 154, আমলযোগ্য মামলার ক্ষেত্রে সংবাদ। আমলযোগ্য মামলা বলতে কগনিজেবল অফেন্স, যে অফেন্স গুলো একটু সিরিয়াস টাইপের, যেগুলো ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হয় এবং এই মামলার ম্যাজিস্ট্রেটের কোনো অনুমোদন ছাড়াই, কোনো অনুমতি ছাড়াই আসামিকে গ্রেপ্তার করা যায় এবং তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা যায়। যেমন যদি কোনো মেডিকেল সিচুয়েশন এমন হয় যে খুব দ্রুত চিকিৎসা করতে হবে, তাহলে দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যে চিকিৎসা করা হয়, মানে খুব বেশি বিলম্ব করার সুযোগ থাকে না। তেমনি জরুরি কোনো ধরনের মামলা যদি হয় যে এই মুহূর্তে সঙ্গে সঙ্গে মামলা নিয়ে এ মামলার তদন্ত কার্যক্রম শুরু করতে হবে এবং এই মামলার আসামিকে গ্রেপ্তার করতে হবে। যদি আসামিকে গ্রেপ্তার করা না হয় তাহলে আসামি পলাতক হয়ে যেতে পারে। তো আমলযোগ্য মামলার ক্ষেত্রে যদি সংবাদ দেওয়া হয়, সংবাদ কে দিবে? এখানে পুলিশ যে রেড দেওয়ার জন্য বিভিন্ন টিম থাকে, তো অপরাধ কন্ট্রোলের জন্য বিভিন্ন জায়গায় যায় পুলিশ। সেখানে যে যদি তারা জানতে পায় যে এখানে কোনো অপরাধ হচ্ছে, তো ইনস্ট্যান্টলি সেখানে পুলিশ কিন্তু কাউকে অ্যারেস্ট করে সে অপরাধটা থেকে তাকে আটকাতে পারবে এবং একটা মামলা দিতে পারবে। আমরা সাধারণত যেটাকে বলি পুলিশ বাদী মামলা, মানে বাদী হবে পুলিশ। তো সাধারণত মাদকের মামলা এবং অন্যান্য যে অপরাধগুলো যে জনসাধারণের সবার জন্য, সমাজের জন্য ক্ষতিকর, সে ধরনের মামলাতে পুলিশ বাদী হয়ে মামলা করে। মানে কারো একক ব্যক্তি স্বার্থ না থাকলে। যদি ব্যক্তি স্বার্থ থাকে, কোনো বিশেষ ব্যক্তি বা পরিবারের ক্ষতি যদি হয়, কোনো বিশেষ ব্যক্তি বা পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয়, ভিকটিম হয়, তাহলে সেই বিশেষ পরিবারের কেউ পুলিশের কাছে যায় বা 999-এ ফোন দিয়েও কিন্তু মামলা হতে পারে। তো যেটা হোক না কেন, পুলিশের কাছে যদি সংবাদ দেওয়া হয়, তো যিনি সংবাদ দিবেন তাকে সংবাদদাতা বলা হবে এবং তিনি এজাহারকারী হবেন। তো এই যে সংবাদ দেওয়া হচ্ছে, তো সংবাদে প্রথমে কি বলা হচ্ছে সেটাই ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর বলা হয়, প্রাথমিক তথ্য বিবরণী। তো প্রাথমিক তথ্য বিবরণীর একটা ফর্ম থাকে। যে কোনো জিওর মামলার প্রথমে একটা টপ সিট থাকে, এই টপ সিটে কিন্তু এই জিআর মামলাটা থাকে এবং তার পরের পৃষ্ঠাতেই থাকে হচ্ছে এজাহার বা একটা দরখাস্ত। যে দরখাস্ত বা অ্যাপ্লিকেশনে মামলার বর্ণনা থাকে এবং এফআইআর এ ফরমেট আকারে থাকে কখন, মানে মামলার নাম্বার, থানার মামলা নাম্বার, জিআর নাম্বার বা রেজিস্টার নাম্বার, জেনারেল রেজিস্টার নাম্বার, তারপরে মামলার খুঁটিনাটি বিষয়গুলো উল্লেখ থাকে। এখানে আসামিদের নাম থাকে, এজাহারকারী বা বাদীর নাম থাকে, মামলা কি ধারায় কোন আইনে করা হচ্ছে, এটসেট্রা এটসেট্রা, সব ছক আকারে বর্ণনা করা থাকে। তো আপনাদের যদি এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহারের মানে বাস্তবে চেহারা না দেখে থাকেন, জাস্ট যিনি দেখতে চান, যদি একজনও হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ক্লাসের শেষে করলেই হবে যে আমাদের একটা স্যাম্পল দেন, এফআইআর এর একটা স্যাম্পল প্রয়োজন, তাহলে আমি এফআইআর এর স্যাম্পল দিয়ে দেবো। আর যদি আপনাদের থাকে বা দেখা থাকে তাহলে আর দরকার নেই। স্থানীয় মামলার ওসির নিকট, তাহলে সরি, স্থানীয় থানার ওসির নিকট। তো মামলা করতে হবে, আপনার ঘটনা ঘটলো যে থানার আন্ডারে, সেই থানার, সেই ঘটনাস্থল থেকে কাছে যে থানা, সেই থানাতেই তো যেতে হবে। তাই এখানে স্থানীয় থানা বলতে এখানে প্রতিটা থানার একটা টেরিটরি বা স্থানীয় সীমানা নির্ধারণ করা থাকে। তো সেই সীমানার মধ্যে যদি হয়, যেমন আমি এই মুহূর্তে আছি রাজশাহী চন্দ্রিমা একটা আরএমপি বা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ স্টেশনের আন্ডারে। তো এখানে যদি আশেপাশে কোনো অপরাধ হয়, তাহলে চলে যেতে হবে চন্দ্রিমা থানায় ওসির কাছে। ওসি বলতে
অফিসার ইনচার্জ বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মৌখিক বা লিখিত সংবাদ। এখন আমার সামনে যদি কোনো অপরাধ হয়, তো আমি একটা দরখাস্ত লিখে থানায় চলে গেলাম যে এটাকে এজাহার হিসাবে নিতে বলছি। এখানে আমি নিজে বাদী হলাম বা এজাহারকারী হলাম, দরখাস্তকারী হলাম। বা সেখানে গিয়েও অনেকে তো আছে যে নিজে দরখাস্ত লিখতে পারবে না বা এজাহারটা লিখতে পারবে না। তো তারা কি করবে? থানায় যাবে, যে মুখে বর্ণনা করবে। এবং থানায় মুখে যে বর্ণনা করা হচ্ছে, তো এফআইআর বা এজাহার লেখার জন্য এই ধরনের ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি থাকে থানায়। তো কোনো পুলিশ কর্মকর্তা তার বক্তব্য শুনে এজাহারটা লিখবে এবং নিচে যিনি সংবাদ দিচ্ছেন সেই ব্যক্তির স্বাক্ষর নেবেন। তার মানে তিনি এজাহারকারী হয়ে গেলেন, যদিও তিনি নিজে এজাহারটা লিখছেন না, আরেকজনকে দিয়ে লিখিয়ে নিচ্ছেন। আবার কম্পিউটারে টাইপ করা হতে পারে। এখানে যদি এজাহারটা মৌখিক হয়, তাহলে ওসি কর্তৃক, মানে ওসি নিজেই লিখবেন। কিন্তু ওসি যদি নিজে না লিখেন, তার নির্দেশে অন্য কেউ লিখবেন। একটু আগে যেটা বললাম, সংবাদদাতাকে পড়ে শোনানো হবে। পড়ে শোনানোর পরে কিন্তু সংবাদদাতা কর্তৃক স্বাক্ষর হবে। তার মানে সংবাদদাতা পড়বে, যদি বলে হ্যাঁ ঠিক আছে, এরকমই ঘটনা ঘটেছে, এটা আমার বক্তব্য মতোই হলো, তারপরে তিনি স্বাক্ষর করবেন। এখন কিন্তু স্বাক্ষরের নিচে নিজের নাম এবং মোবাইল নাম্বারটাও এখন উল্লেখ করতে হয়। মোবাইল নাম্বারটা কম্পালসারি হয়ে গেছে এজাহারে দেওয়া। অতঃপর তারপরে কি হবে? সরকারের নির্ধারিত বহিতে নথিভুক্ত বা এজাহার আকারে। তাহলে 154 ধারায় এফআইআর বা এজাহার বা জিআর মামলা ফাইলিং এর বিষয়টা স্পষ্টভাবে বলা আছে। খুবই বক্সের মধ্যে সংক্ষিপ্তভাবে 3টা লাইনে আমি বলে দিয়েছি, অনেক তথ্য আছে এর মধ্যে। তাহলে আশা করি যে কিভাবে একটা এজাহার দায়ের হয় সেটার একটা সিনারিও আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, সেটা আপনারা বুঝতে পারলেন। এরপর 155 ধারা, আমল অযোগ্য মামলার সংবাদ বা জিডি বা সাধারণ ডায়েরি। তাহলে আমরা সাধারণ ডায়েরি বা জিডি জিডি সম্পর্কে শুনেছি বা জানি। তাহলে 154 ধারা হচ্ছে এফআইআর বা জিআর মামলা ফাইলিং এর বিষয়ে বলা হচ্ছে থানায়। আর 155 ধারায় হচ্ছে জিডি বা সাধারণ ডায়েরি হচ্ছে দায়ের কিভাবে করতে হয়, সেই সাধারণ ডায়েরি বিষয়ে বলা হচ্ছে 155-তে। আমলযোগ্য 154-তে, আর আমল অযোগ্য সেটা 155-তে। সংবাদের সারাংশ নথিভুক্ত করে সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়। ম্যাজিস্ট্রেটের নিকট কেন প্রেরণ করা হয়? এইটা ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া এই মামলা তদন্ত করার সুযোগ নাই। ম্যাজিস্ট্রেট যদি দেখে ইট ইজ সিলি ম্যাটার, তদন্ত করার দরকার নাই বা তদন্ত চাচ্ছে না, আলটিমেটলি যেই কারণে জিডি করা হয়েছিল সেই সমস্যার সমাধান হয়ে গেছে, আপোষ হয়ে গেছে, তাহলে আর তদন্ত নিবে না। ম্যাজিস্ট্রেটের কাছে একটা নির্দিষ্ট তারিখে জিডি কারীকে যেতে বলা হয়। সেখানে গেলে তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি এই জিডির মাধ্যমে তদন্ত করতে চাচ্ছেন, না আপনার সমাধান হয়ে গেছে? জিডি কারী যদি বলে স্যার আমি তদন্ত চাই, তাহলে মামলাটা তদন্ত দেওয়া হবে উইথ দ্য পারমিশন অফ দ্য কগনিজেন্স ম্যাজিস্ট্রেট। মানে আমলি আদালতের যে ম্যাজিস্ট্রেট, তার পারমিশনের মাধ্যমে একজন তদন্তকারী কর্মকর্তা কি পেল? তদন্ত করার পারমিশন পেল। এই যে 2 নম্বর পয়েন্ট আছে আমল অযোগ্য মামলা তদন্ত। 155, আবার প্রথমে বললাম আমল অযোগ্য মামলা। তাহলে ম্যাজিস্ট্রেটের, তিনি প্রথম বা দ্বিতীয় শ্রেণীর হতে পারেন, আদেশ ব্যতীত তদন্ত করবে না। তার মানে জিডির ক্ষেত্রে ডিরেক্ট তদন্ত করার সুযোগ নেই পুলিশের। জিডি হলে অবশ্যই ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে হবে। এফআইআর বা জিআর মামলার ক্ষেত্রে কিন্তু পারমিশন নেওয়ার দরকার নাই। ম্যাজিস্ট্রেট কর্তৃক আদেশপ্রাপ্ত পুলিশ তদন্ত করবে এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তার নয়। তার মানে পরোয়ানা বলতে ওয়ারেন্ট ইংরেজিতে। গ্রেপ্তারি যদি পরোয়ানা বা ওয়ারেন্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই আসামিকে, মানে জিডিতে যাকে আসামি করা হয়েছে বা অভিযোগ যার বিরুদ্ধে দেওয়া হয়েছে জিডিতে, তাকে কিন্তু গ্রেপ্তার করার কোনো সুযোগ নাই। তবে যদি এফআইআর হয় তাহলে কি হবে সেইটা আবার বলা আছে 156-তে। তার মানে 55-তে এখানে জিডি দায়ের এবং তদন্ত এবং গ্রেপ্তার করা যাবে কিনা, গ্রেপ্তার করার সুযোগ নেই অনুমতি ছাড়া, তদন্ত করার সুযোগ নেই অনুমতি ছাড়া, এটা 55-র মধ্যে ইনক্লুড দিয়ে দিল। মানে জিডির A to Z ওই 155 ধারার মধ্যে আছে। কিন্তু 154-র সাথে 156-টা আসবে, কারণ 154-তে শুধুমাত্র
জিআর মামলা বা এফআইআর ফাইলিং এর বিষয়ে বলা আছে। আর 156তে সেই জিআর মামলা তদন্তের বিষয়ে এখানে আবার বলা হচ্ছে। আমলযোগ্য মামলার তদন্ত, আমলযোগ্য মামলার তদন্ত বিষয়ে বলা আছে হচ্ছে 156 ধারায়, ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই পুলিশ অফিসার তদন্ত করবে। যেহেতু আমলযোগ্য ধারা ইমার্জেন্সি কেস, মনে করেন যদি কোনো ইমার্জেন্সি বিভাগে কোনো সিরিয়াস রোগী আসে, রোগীকে নিয়ে আসা যাচ্ছে যে 10 মিনিটের মধ্যে যদি তার অপারেশন না করা হয় সে মারা যাবে, এরকম হলে তাহলে তার হয়ে যে ফর্মালিটিস আছে ভর্তি করানো অন্যান্য কিছু, এগুলো পরে করলেও চলে অনেক সময়। আর যদি সিরিয়াস না হয় তাহলে ভর্তি করে ধীরে যাওয়া যাবে, যেটা 155। জিডি সিরিয়াস কেস না, মানে আমল অযোগ্য বা নন কগনিজেবল অফেন্স সিরিয়াস না, আর কগনিজেবল অফেন্স সিরিয়াস। তাই এখানে ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে না, এই ক্ষমতা পুলিশকে দিয়ে দেওয়া হয়েছে 156 ধারায়, যে আপনি অপেক্ষা করার দরকার নাই, দ্রুত চলে যান, তদন্ত করেন। এমন তদন্তের বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না, কেননা ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া যেহেতু তদন্ত করছে পুলিশ, তাহলে পুলিশকে তো সেই ক্ষমতা অ্যাবসলিউটলি দেওয়া হয়েছে। যদি দেওয়া হয়ে থাকে ক্ষমতা, তাহলে আর এই তদন্ত বিষয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। 190 ধারার মতোই তদন্তের আদেশ প্রদত্ত হবে। 190 ধারা যখন আমরা পড়বো তখন বুঝতে পারবেন। 190 ধারায় আমরা দেখব যে কিভাবে তদন্তের আদেশ দিচ্ছে ম্যাজিস্ট্রেট, সেটা আমরা দেখতে পাবো আগামী ক্লাসে। 157 আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহ যদি হয় কোনো পুলিশের বা কোনো ব্যক্তির, তাহলে পদ্ধতিটা কি হবে? আমলযোগ্য ধারার মামলা ফাইলিং হয়নি, মানে এফআইআর হয়নি, কিন্তু যদি সন্দেহ হয় তাহলে কি করবে? ওসি ঘটনা সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট করে নিজে বা অধস্তন অফিসারকে ঘটনাস্থলে প্রেরণ করবেন। ব্যক্তির নাম উল্লেখপূর্বক সংবাদ নেওয়া হলে ও ঘটনাটি মারাত্মক প্রকৃতির না হলে, আবারও বলছি মারাত্মক প্রকৃতির না হলে, আমলযোগ্য কিন্তু মারাত্মক না, আমলযোগ্যর মধ্যেও আবার কি, মানে ভেরি সিরিয়াস আবার লেস সিরিয়াস, তো এটা হয়তো বা লেস সিরিয়াস একটু, কারণ সন্দেহ হয়েছে আমলযোগ্য অপরাধ হয়েছে মনে মনে করে, কিন্তু সরজমিনে যে দেখা যাচ্ছে যে আসলে সিরিয়াস কিছু না, মানে আমলযোগ্য ভেবেছিলাম, আলটিমেটলি সেটা আমলযোগ্য না, হয়তোবা আমল অযোগ্য। তাই সরজমিনে তদন্ত নিষ্প্রয়োজন, মানে যাওয়ার দরকার নাই, যেহেতু আমলযোগ্য না, সন্দেহ হয়েছিল আমলযোগ্য, সরজমিনে মানে যাওয়ার আর দরকার হচ্ছে না, কারণ পরে দেখা গেল সেটা কি না, আমলযোগ্যই না, মানে মামলার প্রকৃতি মারাত্মক প্রকৃতির না, মানে যেটা আমি ইংরেজিতে বারবার সিরিয়াস বলছি। ওসি মানে অফিসার ইনচার্জ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার, তদন্তের যথাযথ কারণ না দেখলে তদন্ত করবেন না। তদন্তের কারণই নাই, শুধু সন্দেহ করা হয়েছিল, তাহলে সন্দেহ দূর হয়ে গেছে, আর এই সন্দেহের ভিত্তিতে তদন্তের দরকার নাই। উপধারা 1 এর দফা ক ও খ, একটু আগে যেটা পড়লাম, অনুসারে ওসি যাই করুক না কেন তা সংবাদদাতাকে জানাবে। তার মানে সংবাদদাতা বলল স্যার এখানে এমন একটা অপরাধ ঘটছে, 999-এ ফোন দিতে পারে বা সরাসরি ওসি কে ফোন দিতে পারে, বা কোনো থানার কোনো এসআই কে ফোন দিতে পারে, বা এএসআই কে ফোন দিতে পারে, কোনো কনস্টেবল কে ফোন দিতে পারে, দিয়ে বলতে পারে যে এখানে একটা অপরাধ হচ্ছে, আমলযোগ্য ধারা ধারার অপরাধ হচ্ছে মর্মে সন্দেহ করে হয়তোবা সেখানে কোনো অফিসার বা ওসি নিজেই চলে যেতে পারে। আচ্ছা গেল, যাওয়ার পরে দেখলো যে তদন্ত করার মতো কিছু নাই, তাহলে যিনি সংবাদ দিলেন তাকে অন্তত জানাতে হবে যে আপনি যে সংবাদ দিয়েছেন সেইটার তদন্ত করা হলো না, কারণ তদন্তের কোনো কি নাই, প্রয়োজন নেই। আর যদি তদন্ত করা হয় তাহলেই তাকে জানানো হবে যে আপনার সংবাদের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত করা হোক আর না হোক, তদন্ত করা হোক আর না হোক, সংবাদদাতাকে, যিনি জানিয়েছেন পুলিশকে, তাকে অন্তত সংবাদটা দিতে হবে যে আপনার সংবাদের ভিত্তিতে কি সিদ্ধান্ত নেওয়া হলো, তদন্ত হচ্ছে না হচ্ছে না। সেক্ষেত্রে সংবাদদাতা হয়তোবা আদালতে গিয়ে মামলা করতে পারে যদি থানায় কাজ না হয়। 58, 158 ধারায় বলছে যে 157 ধারা অনুসারে রিপোর্ট পেশ। 157 ধারায় তদন্ত করা হোক বা না হোক, সরকার নির্দেশ দিলে পুলিশের উচ্চ পদস্থ অফিসারের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট পেশ করতে হবে, মানে রিপোর্ট দাখিল করতে হবে, রিপোর্ট দিতে হবে। পুলিশের উচ্চ পদস্থ অফিসারের নির্দেশ মোতাবেক নথিভুক্ত করে অবিলম্বে ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট পেশ করতে হবে।
57 ধারায় কি করা হলো সেটার একটা রিপোর্ট দিতে হবে, মানে ম্যাজিস্ট্রেটকে অবগত করতে হবে। 159 তদন্ত বা প্রাথমিক অনুসন্ধান করার ক্ষমতা। এরূপ রিপোর্ট পেয়ে এই 159টা হচ্ছে এই যে ম্যাজিস্ট্রেটের কাছে 158 ধারায় যে অবগত করা হলো, কোনো রিপোর্ট দেওয়া হলো, এরপরে ম্যাজিস্ট্রেট কি করবে সেটা বলা হচ্ছে 159-এ। দেখবেন একটা মানে সিরিয়ালি ধীরে ধীরে আগানো হচ্ছে, একটা মানে অনেকটা সিনেমার সিনের মতন স্টেপ বাই স্টেপ যাচ্ছে, এটা বোঝার চেষ্টা করবেন। ম্যাজিস্ট্রেট তদন্ত বা প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ নির্দেশ দিতে পারে, মানে পুলিশ তদন্ত করলো না, মনে করলো সিরিয়াস কিছু না, দরকার নাই, কিন্তু ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে না অনুসন্ধান করব বা তদন্ত করাবো, তাহলে অনুসন্ধান বা তদন্ত করাতে পারেন। আচ্ছা, তদন্ত আর অনুসন্ধানের মধ্যে সামান্য পার্থক্য আছে। তদন্তের ইংরেজি হচ্ছে ইনভেস্টিগেশন, অনুসন্ধানের ইংরেজি হচ্ছে ইনকুইরি। তো ইনকুইরিটা মূলত, আচ্ছা তদন্ত আগে বলি, তদন্ত মূলত পুলিশ অফিসার করবে, পুলিশ হচ্ছে তদন্ত করে। তো পুলিশ যে তদন্ত করবে, অনেক সময় ম্যাজিস্ট্রেট যদি পারমিশন দেয়, একজন ইমাম সাহেব বা একজন মেম্বার, একজন চেয়ারম্যান বা একজন পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, এও কিন্তু তদন্ত করতে পারেন। তদন্ত মানে ফিল্ডে গিয়ে সবকিছু খোঁজ খবর নিয়ে সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করে একটা রিপোর্ট জমা দেওয়া, এটাই তদন্ত মোটা দাগে। তো এই তদন্তটা স্বাধীনভাবে পুলিশ করতে পারে, আবার ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমেও করতে পারে। তদন্ত দুই ভাবে হতে পারে, কিন্তু ইনকুইরি বা অনুসন্ধান করার কোনো এখতিয়ার পুলিশের নাই। ইনকুইরি বা অনুসন্ধান শুধুমাত্র ম্যাজিস্ট্রেট বা বিচারক করতে পারেন। বিচারক নিজে করতে পারেন বা তার নির্দেশক্রমে কাউকে দিয়ে করাতে পারেন। এটাই হচ্ছে তদন্ত এবং অনুসন্ধানের মধ্যে পার্থক্য। তদন্তটা একটা ব্যাপক, একটা বড় ধরনের কার্যক্রম, আর ইনকুয়ারি হচ্ছে ছোটখাটো বিষয়ে ছোটখাটো কার্যক্রম, মানে যেখানে তদন্তের প্রয়োজন হয় না সেখানেই ইনকুয়ারি হতে পারে। আদালতে আসামিকে জিজ্ঞাসা করলো, বলেন তো সেই দিন আপনি কি করছিলেন। যদি ম্যাজিস্ট্রেট বা বিচারক আদালতে কোনো আসামিকে জিজ্ঞাসা করে বা বাদীকে জিজ্ঞাসা করে, এটাকে ইনকোয়ারি বলা হবে। তাহলে একটা দুইটা প্রশ্ন করে কিন্তু তিনি তার মনের মধ্যে যে জিজ্ঞাসা তৈরি হয়েছে, জানার আগ্রহ তৈরি হয়েছে, সেটা জেনে নিতে পারেন। সেটাই এক প্রকারের ইনকুয়ারি বা অনুসন্ধান হতে পারে। আবার মাঠে গিয়ে কাউকে দিয়ে ইনকুয়ারি করাতে পারেন, সেটা কিন্তু মানে ব্যাপক অর্থে না, ছোট একটা কার্যক্রম। কিন্তু তদন্ত একটা দীর্ঘ কার্যক্রম, তদন্তের ফর্মালিটিস বেশি। আচ্ছা, তাহলে এই যে তদন্ত করা হলো না 157 ধারায়, 58 ধারায় রিপোর্ট দেওয়া হলো ম্যাজিস্ট্রেটকে, এবার ম্যাজিস্ট্রেট কি করবে? কার্যবিধিতে বর্ণিত অন্য কোনো ব্যবস্থা বা তিনি নিজে গ্রহণ করতে পারেন, বা অধস্তন ম্যাজিস্ট্রেট, তিনি যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হন বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হন, তাহলে তার আন্ডারে যে ম্যাজিস্ট্রেটরা আছেন তাদেরকে আবার দায়িত্ব দিতে পারেন, অথবা নিজে করতে পারেন। তো তাদের কর্তৃক ব্যবস্থা গ্রহণের দায়িত্ব অর্পণ করতে পারেন। মানে তদন্ত বা অনুসন্ধান করবে কিনা সেই সিদ্ধান্ত নিয়ে তদন্ত বা অনুসন্ধান করতে পারেন বা করাতে পারেন তার অধস্তন কাউকে দিয়ে। তাহলে এইটা কিন্তু 157, আবারও আমি পড়ছি, 157, 157 আমলযোগ্য অপরাধের সন্দেহ তৈরি করলে পুলিশ কি করবে সেইটা। 158 তদন্ত করলো না, ম্যাজিস্ট্রেটের কাছে এই যে সন্দেহ বিষয়ে সন্দেহ হয়েছিল, পরে যে আমরা সিদ্ধান্ত নিলাম তদন্তের দরকার নাই, পুলিশ এটা ম্যাজিস্ট্রেটকে জানালো। এরপরে এই সন্দেহের ভিত্তিতে যে রিপোর্ট পেলো সেইটা ম্যাজিস্ট্রেট কি করবে? তাহলে 157, 58, 59 একই বিষয়, কিন্তু কিন্তু ভিন্ন ভিন্ন স্টেপে একটা পুলিশের কাজ, পুলিশটা আবার ম্যাজিস্ট্রেটকে দিলেন, ম্যাজিস্ট্রেট আবার কি করবেন সেটাই। কি বিষয়ে, এটা টপিক কি? তা আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহ যদি হয় তার পদ্ধতিটা কি হবে, এইটা 157, 158 এবং 159 এই তিনটা ধারায় পরপর স্টেপ বাই স্টেপ সুন্দর করে বোঝানো আছে। আশা করি বিষয়টা আপনাদের মাথায় ঢুকেছে। এরপরে আমরা পরের ধারায় চলে যাই। পরের ধারায় বলছে 160, সাক্ষীগণের হাজিরা নিশ্চিত করতে পুলিশ অফিসারের ক্ষমতা। আচ্ছা, এরপরে এই যে প্রথমে যে আমরা
155 ধারায় 155 ধারায় জিডি করা হলো। জিডি করলে ডিরেক্ট পুলিশ তদন্ত করতে পারবে, ম্যাজিস্ট্রেটের কাছে যাবে জিডিটা, ম্যাজিস্ট্রেট পারমিশন দিলে ম্যাজিস্ট্রেটের পরামর্শক্রমে বা নির্দেশক্রমে তদন্ত করা হবে। তাহলে 155 ধারায় তদন্তের বিষয়ে বলা হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা 156 ধারায় দেখছি যে ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়াই ডিরেক্ট তদন্ত করতে পারবে কে? পুলিশ। তাহলে 155-তে তদন্ত আছে, 156-তেও তদন্ত কথা বলা আছে। আর 157-তে তদন্ত করবে না, 158-তেও তদন্ত করবে না, কিন্তু 159-এ কিন্তু আবার তদন্তের কথা বলা আছে। তার মানে আপনারা একটু নোট করে নিতে পারেন, 155, 156 এবং 159। 155, 56 এবং 159-এ কিন্তু তদন্তের কথা বলা আছে, যে কোন কোন ধারায় তদন্ত করার বিধান আছে। তাহলে তদন্ত করার বিধানগুলো আমরা দেখলাম, কোথায় তো কখন তদন্ত করবে, কখন করবে না, কখন পুলিশ নিজেই করতে পারবে ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া, কখন ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে তদন্ত করবে। এতটুকু আমরা আসলে ক্লিয়ার হলাম আশা করি। এরপরে 160 ধারা, এই যে তদন্ত নিয়ে গল্প হচ্ছে, তদন্তটা কিভাবে করবে, তদন্ত করার পদ্ধতিটা অ্যাকচুয়ালি 160 থেকে শুরু হবে। মানে তদন্ত করতে গেলে কিভাবে করতে হবে। এখন এতক্ষণ আমরা আলোচনা করছি খিচুড়ি রান্না বিষয়ে, এখন খিচুড়িটা কিভাবে রান্না হবে, মানে রেসিপিটা কি, সেটা আমরা 160 ধারা থেকে পরবর্তী সেকশনগুলোতে জানতে পারবো। মানে এতক্ষণ সংবাদ দেওয়া বিষয়ে আমরা জানলাম, এখন আমরা তদন্ত কিভাবে করে পুলিশ সেটা আমরা একটু জানার চেষ্টা করব ফৌজদারি কার্যবিধির ধারাগুলো অনুসারে। 160 ধারে বলা হচ্ছে সাক্ষীগণের হাজিরা নিশ্চিত করতে পুলিশ অফিসারের ক্ষমতা। তাহলে এখানে তদন্ত করতে গেলে সাক্ষী দরকার হয়। পুলিশ তো যাবে এলাকায়, পুলিশের বাড়ি তো আর হয়তোবা ঘটনাস্থলে না। তাহলে ঘটনাস্থলে যেহেতু পুলিশের বাড়ি না, ঘটনাটা পুলিশ জানবে কার কাছ থেকে? কোনো না কোনো মানুষের কাছ থেকেই তো জানবে। যেমন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন এক জায়গায় অনেকগুলো ভিড় আছে। আবারও বলছি, সবাই এটা কল্পনা করেন, যারা স্টুডেন্ট ক্লাস করছেন বা ভিডিও দেখবেন যারা, তাদের কথা বলছি, যারা আমার কথা শুনছেন, আপনারা কল্পনা করেন যে রাস্তা দিয়ে যাচ্ছেন, 10-12 জন লোক ভিড় করে আছে। এখন আপনার স্বভাবত সময় থাকলে একটু কৌতূহল হতে পারে কি হচ্ছে এখানে। আপনি এগিয়ে গেলেন, যে আপনার সামনে যাকে পেলেন তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই বা বোন বা আঙ্কেল, এখানে কি হচ্ছে, ঘটনাটা কি। এটা জিজ্ঞাসা করবেন কিনা? বাস্তবে তো এরকম অনেক হয়। বা বোঝার চেষ্টা করেন কি হচ্ছে, তো কাউকে যে জিজ্ঞাসা করলেন, তো যাকে জিজ্ঞাসা করলেন সে যদি একটা উত্তর দাও, তাহলে তিনি সাক্ষী হয়ে গেল। যাকে জিজ্ঞাসা করলেন তিনি যদি কোনো উত্তর দেয় যে এখানে কি হচ্ছে, হকারে একটা প্রোডাক্ট বিক্রয় করছে, খুব মানে নাটকীয় ভাবে উপস্থাপন করে হকার একটা প্রোডাক্ট বিক্রয় করছে, এটা হতে পারে। বা এখানে একটা চোর ধরা পড়েছে, তাকে ধরে পুলিশে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তার মানে যেটাই তথ্য আপনি জানতে পারেন, যার কাছ থেকে আপনি তথ্য নিলেন তিনি হচ্ছেন ইনফরমেন্ট বা সাক্ষী, আপনাকে সাক্ষ্য দিল। এখন পুলিশ ঘটনাস্থলে গেলে তিনিও তো মানুষ, তিনি তো আর এমনিতে সবকিছু জেনে যাবেন না, কাউকে না কাউকে তো জিজ্ঞাসা করতে হবে, তাই নয় কি? তো যাকে যাকে জিজ্ঞাসা করা হবে তিনি সাক্ষী, তদন্তে প্রাপ্ত সাক্ষী। তো এই সাক্ষীগণের হাজিরা নিশ্চিত করতে পুলিশ অফিসারের ক্ষমতা। সাক্ষীগণকে হাজিরা নিশ্চিত করতে হবে, তার মানে এই যে যারা সাক্ষী দিবে তাদেরকে কিন্তু আদালতে এসেও আবার কিন্তু সাক্ষী দিতে হবে, জবানবন্দি দিতে হবে। আসামি পক্ষের আইনজীবী আবার তাদেরকে জেরাও করবে। তার মানে পুলিশ যখন মাঠে গিয়ে কাউকে জিজ্ঞাসা করে, তিনি সাক্ষী হন, চার্জশিটে তার নাম চলে আসে, বা সিআর মামলা হলে তদন্ত প্রতিবেদনে তার মামলা নাম চলে আসে, বা জিআর জিআর না হয়ে নন জিআর বা এনজিআর মামলা হলে এখানে তদন্ত পুলিশের যে রিপোর্ট বা প্রতিবেদন সেখানে নাম চলে আসে। জিআর মামলার ক্ষেত্রে চার্জশিট আসতে পারে, তো সেখানে নাম চলে আসে। অথবা যদি এফআরটি দেয় সেখানেও নাম চলে আসবে সাক্ষীর। এফআরটির ক্ষেত্রে মামলা শেষ হয়ে যেতে পারে যদি রাজি না দেয়। আর চার্জশিটের ক্ষেত্রে মামলা চলবে। তদন্ত প্রতিবেদনে সাক্ষীদের যাদের নাম দেওয়া হলো তাদেরকে যেগুলো জিজ্ঞাসাবাদ করা হলো এটা বিষয়েও কিন্তু আদালতে পরবর্তীতে সাক্ষী দিতে হবে, যখন মামলার ট্রায়াল শুরু হবে, সাক্ষী শুরু হবে। আচ্ছা, তো তাদেরকে যে আদালতে আনতে হবে এটা কিন্তু অবশ্যই পুলিশই আনবে। কারণ জিআর মামলায় পুলিশ কিন্তু আবার কি দেয়, সমন দেয়, সমন দিয়ে ওই সাক্ষীদেরকে ডেকে নিয়ে আসে, বলে যে অমুক তারিখে আগামী 20-10-2024 তারিখে আপনাদের মামলার সাক্ষী দিতে যেতে হবে। আদালতে গিয়ে এই পুলিশ ভাইয়ের সাথে দেখা করবেন, যে পুলিশ ভাইয়ের নাম্বার দিয়ে দেয়, আদালতে গিয়ে ফোন দিবেন, পুলিশ ভাই আপনাকে সংশ্লিষ্ট কোর্টে নিয়ে যেয়ে কি করবে, হাজিরা দেওয়ার ব্যবস্থা করবে। এইভাবে বুঝিয়ে দেওয়া হয়। তখন আবার ওই কোর্টের পিপি বা এপিপি সাহেব
হাজিরা দিয়ে দিবেন। তো হাজিরা দেওয়ার দায়িত্ব কার? পুলিশ অফিসারের। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ লাইন, এখান থেকে কিন্তু নম্বর আসে। সরি, এখান থেকে আপনি নম্বর পেতে পারেন একটা বা দুইটা। এমসিকিউ প্রশ্ন আসতে পারে এখান থেকে, যে সাক্ষীদের হাজিরা নিশ্চিত করার দায়িত্ব কার? জিয়ার মামলার ক্ষেত্রে পুলিশের। যিনি ঘটনা জানেন তাকে নিজ বা পার্শ্ববর্তী থানার তদন্তকারী পুলিশ অফিসার, যিনি আইও, কি করবেন? নিজের সম্মুখে হাজির হতে বা লিখিত আদেশ দিতে পারবেন। তার মানে এখানে পুলিশ আদালতে হাজির হওয়ার জন্য দায়িত্ব নিবে, আবার তদন্ত চলাকালীন বলতে পারে যে আপনি একটু থানায় আসেন, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে একটা মামলার বিষয়ে। তখন কিন্তু থানায় যেতে বাধ্য। আবার পুলিশ নিজে ঘটনাস্থলে গিয়েও কিন্তু আসামিকে আহ, অপরাধ আসামি করেছে কিনা সেটার সত্যতা যাচাইয়ের জন্য সাক্ষীদের জিজ্ঞাসা করতে পারেন। তো এখানে নিজ থানাতেও যেতে পারে, আবার পার্শ্ববর্তী থানাতেও যেতে হতে পারে পুলিশ অফিসারকে, কারণ ঘটনা যদি দুই থানার অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে যে কোনো একটা থানায় মামলা হবে, এবং দুই থানার যে কোনো একটা থানাতে সাক্ষীদেরকে যেতে বলতে পারে। আইও, আইও বলতে ইনভেস্টিগেটিং অফিসার বা তদন্তকারী পুলিশ কর্মকর্তা। 161 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। পুলিশ কর্তৃক সাক্ষী পরীক্ষা। তাহলে পুলিশ এবার সাক্ষীদেরকে পরীক্ষা করবে, মানে জিজ্ঞাসা করবে, সাক্ষীরা যা বলবে সেগুলো লিখে নিতে হবে। তা আমরা এটাকে বলি 161। আজকে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। একটা মামলায় আমি জামিনের দরখাস্ত দিয়েছিলাম। 5টা আসামি, তার মধ্যে 4জন হাজির হয়েছে, স্যারেন্ডার দিলাম বা আত্মসমর্পণ করলাম। এই মামলায় বেশ কিছু সেকশন আছে, তার মধ্যে নন বেলেবল সেকশন আছে 386। তার মানে মৃত্যুর ভয় দেখিয়ে এক্সটর্শন, জোরপূর্বক সম্পত্তি আদায় করেছে। বাদী দাবি করছে আমার থেকে ব্যাগ ছিনিয়ে নিয়েছে। এই ব্যাগের মধ্যে আমার 4.5 লক্ষ টাকা ছিল। তদন্ত রিপোর্টও আসছে, হ্যাঁ 4.5 লক্ষ টাকা নিয়ে নিয়েছে আসামিরা। এখন যিনি তদন্ত করেছেন তিনি সাক্ষী 7টা কি 8টা সাক্ষীকে জিজ্ঞাসা করেছেন। 8জন সাক্ষীর একজন বলেছে 1 নম্বর আসামি নিয়েছে ব্যাগ, আরেকজন এসে বলছে 2 নম্বর আসামি নিয়েছে। মানে ম্যাক্সিমামই বলেছে 1 নম্বর আসামি টাকার ব্যাগটা ছিনিয়ে নিয়েছে, আর 1জন বলেছে 2 বা 3 নম্বর আসামি। কিন্তু মজার বিষয় হচ্ছে, যিনি মামলা করেছেন এই মামলায় বাদী দাবি করছে 5 নম্বর আসামি আমার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে। বোঝার চেষ্টা করেন, যারা মানে ক্রিমিনাল লয়ার হবেন, মামলার জামিন করাতে এবং আসামিকে খালাস করাতে এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। 161 ধারার জবানবন্দি, সাক্ষীরা যেটা বলে। তো মনে করেন মিস্টার রহিম সাক্ষী, তিনি বলছেন যে 3 নম্বর আসামি টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে, কিন্তু মামলায় বলা আছে 5 নম্বর আসামি ছিনিয়ে নিয়েছে। আবার ম্যাক্সিমাম সবাই বলছে 1 নম্বর আসামি ছিনিয়ে নিয়েছে। তার মানে কথা দুই রকম হয়ে গেল না? সাক্ষীর জবানবন্দির সাক্ষীর বক্তব্য এবং বাদীর মামলার বক্তব্যের সাথে কি অন্যরকম হয়ে গেল। তো আমার এটা চোখে পড়লো। আমি জাস্ট প্রথমে এটা বললাম যে স্যার, মামলায় আর্জিতে দাবি করছেন বা অভিযোগপত্রে দাবি করছেন যে 5 নম্বর আসামি আমার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে, কিন্তু সাক্ষী এখানে 7টার মতন, তারা একজনও বললেন যে একজনও বললেন না যে 5 নম্বর আসামি ছিনিয়ে নিয়েছেন। তাহলে এখানে একটা যথেষ্ট সন্দেহ তৈরি হলো ইওর অনার। এবং একটা মাত্র নন অ্যাভেলেবল সেকশন, এবং যেহেতু এই সেকশন নিয়ে একটা তদন্ত তৈরি হয়েছে টাকা আদৌ নিয়েছে কিনা, ব্যাগ নিতে দেখেছে সবাই, কিন্তু ব্যাগের ভিতরে টাকা ছিল কিনা এটা তো আর কেউ দেখেনি কোনো সাক্ষী। তো এই ধরনের ল পয়েন্টে কিছু কথা বললাম, কিছু ফ্যাক্ট নিয়ে কথা বললাম, আমার 4জন আসামিকেই জামিন দিয়ে দিল। তো এইটা আমি বলেছি বলে অপর পক্ষের আইনজীবী যতই কথা বললেন, বাদী পক্ষের তার কথা না শুনেই আমার কথার ভিত্তিতে কিন্তু জামিন দিয়ে দিলেন, কারণ আমি মূল জায়গাতে এখানে বক্তব্যটা পেশ করেছি। আহ, বিচারক ম্যাজিস্ট্রেট উনি বুঝতে পেরেছেন যে আমি কি বক্তব্য বলার চেষ্টা করলাম। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আবারও স্মরণ করে দিচ্ছি। 161 ধারা জামিন করানোর ক্ষেত্রে, ট্রায়ালে জেরা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সাক্ষ্য আইনে কিন্তু 161 ধারার কথা বলা আছে, যে কোনো সাক্ষী যদি 161 ধারার জবানবন্দিতে এক কথা বলে এবং কোর্টে এসে জবানবন্দি দেওয়ার সময় আরেক কথা বলে, সেক্ষেত্রে কিন্তু ওই যে আপনি 161 ধারায় পুলিশের কাছে এক বক্তব্য বললেন, এখানে সে আরেক বক্তব্য বলছেন, কোনটা সঠিক বলেন, তখন কিন্তু সেই সাক্ষী বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। তখন
সেই সাক্ষীর বক্তব্য পুরোটাই নষ্ট হয়ে যাবে। আসামির পক্ষে তখন রায় চলে আসার সম্ভাবনা আছে। তো 161 ধারা আছে কিনা এটা চেক করতে হয়, এবং 164 ধারা একটু পরে পড়বো, তখন আবার একটু বাস্তব রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, পুলিশ কর্তৃক সাক্ষী পরীক্ষা। তদন্তকারী পুলিশ অফিসার, আইও, যারা ঘটনার তথ্য ও পরিস্থিতির সাথে পরিচিত, তারাই হচ্ছে সাক্ষী। তাদের মৌখিকভাবে পরীক্ষা করবেন। ঘটনা সংশ্লিষ্ট সমস্ত প্রশ্নের জবাব দিতে সাক্ষী বাধ্য, কিন্তু যে প্রশ্নের জবাব দিতে, তার মানে যা প্রশ্ন করা হবে পুলিশ সাক্ষীকে, প্রতিটা প্রশ্নের উত্তর দিতে কিন্তু সাক্ষী বাধ্য। তার মধ্যে আবার কিন্তু আছে, মানে একটু লিমিটেশন আছে, কি সে নিজে ফৌজদারি দোষারোপে বা দণ্ডে বা বাজেয়াপ্তিতে জড়িত হবে, উক্ত প্রশ্নের জবাব দিতে সাক্ষী বাধ্য নন। মানে এমন একটা প্রশ্ন করে সেটা যদি উত্তর দেয়, তাহলে তার নামে মামলা হয়ে যেতে পারে, বা এই মামলায় বা অন্য কোনো মামলায় সে জড়িত আছে এটা প্রকাশ হয়ে যেতে পারে। এই মামলায় না হোক অন্য একটা মামলায়, আপনি সেখানে কি করছিলেন, এখন সেখানে কি করছিলেন সে যদি উত্তর দিয়ে দেয় যে আমি সেখানে গাঁজা বিক্রয় করছিলাম, তো গাঁজা বিক্রয় তো একটা অপরাধ, তাহলে নতুন একটা মামলা তার নামে হয়ে যেতে পারে। বা আমি সেখানে বসে গাঁজা সেবন করছিলাম, এটা যদি মুখ ফসকে বলে ফেলে, তাহলে তার নামে নতুন একটা মামলা হয়ে যেতে পারে। বা এই মামলায় তার কি হতে পারে, সাজা হতে পারে। বা বাজেয়াপ্তি বলতে তার কোনো কিছু করা হতে পারে, ক্রোক করা হতে পারে, অ্যাটাচ করা হতে পারে। ফরফেচার, এখানে অ্যাটাচ এর বাংলা হচ্ছে ক্রোক, যেটা সিভিল মামলার ক্ষেত্রে করা হয়। আর বাজেয়াপ্তির ইংরেজি হচ্ছে ফরফেচার, ফরফেচার অফ দ্য প্রপার্টি। তার মানে যেমন দেখবেন যে এই শব্দটা আমরা শুনতে পাই, যে কোনো অপরাধ করেছে, তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। তো ফ্রিজ করা মানে কিন্তু বাজেয়াপ্ত করা, তার মানে সেই টাকাটা আর সে উত্তোলন করতে পারবে না। এটা আদালতের নির্দেশে ফ্রিজ করা হয়। তার মানে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি আদালত চাইলে কি করতে পারে, বাজেয়াপ্ত করতে পারে। প্রত্যেক বিবৃতি পৃথক ও সত্য রেকর্ড লিপিবদ্ধ পূর্বক প্রণয়ন করতে হবে। তার মানে মনে করেন রহিম নামে একজন ব্যক্তি জবানবন্দি দিল, রহিমের জন্য একটা পাতা, ওই পাতাতে আরেকটা সাক্ষী করিম, তাহলে করিম আর রহিমের এক পাতাতে জবানবন্দি নিলে হবে না, আলাদা আলাদা পাতা দিতে হবে। এটাকে বলা হচ্ছে প্রত্যেক বিবৃতি, মানে প্রত্যেকটা সাক্ষীর বিবৃতি আলাদা আলাদা পৃথক পৃথক হবে, আলাদা আলাদা পাতায়। এবং সত্য রেকর্ড লিপিবদ্ধ পূর্বক, মানে এটা যিনি রেকর্ড করছেন তিনি আইও নিচে স্বাক্ষর করবেন। বলে রাখা ভালো, 161, এই জায়গায় আপনারা একটু নোট নিবেন যে 161 ধারার যে জবানবন্দি নেওয়া হবে, 161 ধারা জবানবন্দিতে সাক্ষীর স্বাক্ষর আবশ্যক নয়, মানে সাক্ষীর স্বাক্ষর প্রয়োজন হয় না। 161 ধারার কোথাও লিখে রাখেন যে সাক্ষীর স্বাক্ষর দরকার নেই এই জবানবন্দিতে, কিন্তু আদালতে জবানবন্দি দিলে অবশ্যই স্বাক্ষর করতে হয়। এর পরের ধারা 162, পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করতে হবে না। একটু আগে যেটা আমরা বললাম, 161-তে আমি বলে ফেলছিলাম, কিন্তু সেটা আসলে আসছে 162-তে। মানে 161 ধারায় যে জবানবন্দিটা দিল সাক্ষী, মনে করেন রহিম, ওই রহিমকে সেখানে সই করতে হবে না। সাক্ষ্য হিসাবে এরূপ বিবৃতির ব্যবহার, মানে এই এই বিবৃতির প্রাসঙ্গিকতা কতটুকু, এখানে অনেকটা সাক্ষ্য আইনের সাথে ম্যাচ করানো আছে। সাক্ষ্য আইনে যেমন প্রাসঙ্গিকতা বিষয়ে বলা হয়, তো এখানে প্রাসঙ্গিক কিনা 161 ধারা, সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে না, তার মানে 161 ধারা জবানবন্দিটা কিন্তু সাক্ষ্য হিসেবে ব্যবহারের কি নাই, সুযোগ নাই। তার মানে বাদী পক্ষে খুব একটা কাজে লাগবে না, তবে আসামি পক্ষে কাজে লাগবে, একটু আগে যেটা আমি বললাম। নকল আসামিকে প্রদান করা যাবে, সাক্ষ্য আইনের 145 ধারায় বলা আছে যেটা। ক্লাস শেষে 145 ধারাটা একটু দেখে নেবেন সাক্ষ্য আইনের। সাক্ষ্যদানকালে উক্ত বিবৃতির বৈপরীত্য দেখা দিলে, বৈপরীত্য মানে একটু আগে আমি যেটা বলেছিলাম যে 161 ধারায় রহিম এক কথা বললো যে হ্যাঁ এইটা 1 নম্বর সাক্ষী ব্যাগটা ছিনিয়ে নিয়েছে, কিন্তু আদালতে এসে পিপি শিখিয়ে দিয়েছে মামলায় আছে 5 নম্বর আসামি ছিনিয়ে নিয়েছে, জবানবন্দি দিচ্ছে 5 নম্বর আসামি, তখন তো আমি ধরে বসবো আমার মামলায়। যদি এরকম কেউ করে যে আপনি জবানবন্দিতে বললেন 1 নম্বর আসামি নিয়েছে, আপনি দেখেছেন নিজ চোখে, আপনি চাক্ষুষ সাক্ষী, আই উইটনেস, এখন আদালতে এসে বলছেন 5 নম্বর সাক্ষী নিয়েছে, আপনার কোন কথাটা বিশ্বাস করবো বলেন তো? আপনি এক মুখে কয় কথা বলেন, এটা যখন বলবো তখন সাক্ষী কিন্তু ভয় পেয়ে যাবে, তখন সাক্ষী আর মিথ্যা কথা বলবে না।
তখন বলবো আপনি সত্য সাক্ষী দেন, মিথ্যা সাক্ষী দিলে কিন্তু আপনার সাজা হতে পারে। তখন ভয়ে কিন্তু সত্য সাক্ষী বলে ফেলবে, এরকম একটা প্রেশার, মানসিক প্রেশার সাক্ষীর উপর সৃষ্টি হবে। এইটার অ্যাডভান্টেজ আসামি পক্ষের আইনজীবী বা ডিফেন্স লয়ার নিতে পারেন। জেরা ও পুন জবানবন্দিতে চলবে, তার মানে বৈপরীত্য। এক কথা বললো 161-তে পুলিশের কাছে, আদালতে এসে আরেক কথা বলছে, এটাকে বৈপরীত্য বলা হচ্ছে, মানে বিপরীত কথা বলছে। অপ্রাসঙ্গিক, অনাবশ্যক বা জনস্বার্থ পরিপন্থী অংশের নকল আসামিকে প্রদান করা যাবে না। 161 ধারা এমন একটা বক্তব্য দিয়েছে যে যেটা জনস্বার্থ বিরোধী, যেটা প্রকাশ করলে একটা ভাইরাল হয়ে যাবে বিষয়টা, এবং সেইটা জনস্বার্থের জন্য একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এবং এই কারণেই এই অংশের নকল হয়তোবা কাকে দিবে না, আসামির। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম, ধারা 162 বলা হচ্ছে যে আসামি 161 ধারার নকল পাবে কিনা, বা 161 ধারার যে বিবৃতি বা সাক্ষীর জবানবন্দি, সেইটা সাক্ষ্যগত মূল্য কতটুকু, কোথায় ব্যবহার করা যাবে, কোথায় যাবে না, সেটা 162-তে বলা হচ্ছে। তার মানে 161 এবং 162 হচ্ছে পরস্পর খুবই কানেক্টেড দুইটি ধারা। এই ধারা সাক্ষ্য আইনের 32(1) ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয়। 32(1)-এ কি বলা আছে সাক্ষ্য আইনে, যে যে ধরনের সাক্ষীরা মারা গেছে বা নিখোঁজ হয়ে গেছে, বা যাদেরকে আদালতে হাজির করা কষ্টকর, তাদের ক্ষেত্রে সরাসরি সাক্ষ্য না দিলেও হবে, তাদের অন্য সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যাবে, বা তাদের পক্ষে ডাইং ডিক্লারেশন হলে অন্যরা সাক্ষ্য দিতে পারবে। 32-1-এ কিন্তু ডাইং ডিক্লারেশনের কথা বলা আছে, মৃত্যুকালীন ঘোষণা। 27 ধারার বিধানকে প্রভাবিত করবে না। 27 ধারা কি? সাক্ষ্য আইনের 27 ধারা কথা বলা হচ্ছে। 27 ধারায় বলা হচ্ছে যে পুলিশের কাছে কেউ যদি কোনো বক্তব্য দেয় এবং তার বক্তব্য অনুসারে কোনো আলামত পাওয়া যায়, ততটুকু পর্যন্ত কিন্তু সাক্ষ্য প্রাসঙ্গিক। তার মানে 162 ধারাতে সাক্ষ্য আইনের অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তার মানে 161 ধারার বক্তব্যটার সাক্ষ্য মূল্য কতটুকু, সেটা 162 ধারায় বলা আছে। 163, কোনো প্রলোভন দেখানো যাবে না। কাকে? সাক্ষীদেরকে। পুলিশের অফিসার সাক্ষ্য আইনের 24 ধারায় উল্লেখিত প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি দিবেন না। 124-এ বলা আছে যে প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দিয়ে যদি কোনো সাক্ষ্য গ্রহণ করা হয়, তাহলে সেইটা প্রাসঙ্গিক নয়। তদন্তকালে কেউ স্বেচ্ছায় বিবৃতি দিতে চাইলে বারণ করবেন না, তবে কেউ যদি স্বেচ্ছায় দিতে চায় তাহলে বারণ করার দরকার নাই। তো 163 ধারা কিন্তু 161 ধারার ক্ষেত্রে প্রযোজ্য, এবং 164 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। 161 ধারা সাক্ষীর জবানবন্দি, সাক্ষীর বক্তব্য রেকর্ড করা হয়, পুলিশ যেটা করে। আর 164 যেটা আমরা পড়বো, সেইটা আসামির বক্তব্য রেকর্ড করা হয়, যেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করেন, যেটাকে জুডিশিয়াল কনফেশন বা দোষ স্বীকারোক্তি বলা হয়। তাহলে 163 উভয় সেকশনের ক্ষেত্রে প্রযোজ্য। 164 বলা হচ্ছে স্বীকারোক্তি বা বিবৃতি বা জবানবন্দি নথিভুক্তিকরণের ক্ষমতা, যেটাকে জুডিশিয়াল কনফেশন বলা হয়। জুডিশিয়াল কনফেশন কে করে? অবশ্যই আসামি করে, এবং সেটা লিপিবদ্ধ কে করেন? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করতে পারেন, পুলিশের করার কোনো ক্ষমতা নাই। কে কে করতে পারবেন? এমএম, জেএমএম ফার্স্ট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস করতে পারবেন। সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত। এখন শুধুমাত্র কি তারা দুইজনই করবে, আর কেউ করতে পারবে না? হ্যাঁ, যদি সেকেন্ড ক্লাসের সেকেন্ড ক্লাসের ম্যাজিস্ট্রেট যিনি আছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস, দ্বিতীয় শ্রেণীর, তিনিও করতে পারবেন যদি সরকার এই কাজের জন্য তাকে আলাদাভাবে ক্ষমতা প্রদান করে। পুলিশ ব্যতীত পুলিশ করতে পারবে না। তাহলে আমরা তিন প্রকার ব্যক্তিকে দেখতে পাচ্ছি: মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, প্রধানত এই দুই ধরনের ব্যক্তি। আরো এক ধরনের ব্যক্তি, যদি সরকার ক্ষমতা প্রদান করে, সেকেন্ড ক্লাসের ম্যাজিস্ট্রেট যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনিও এই জবানবন্দি নিতে পারবেন। জবানবন্দি কোথায় নেওয়া হয়? সাধারণত ম্যাজিস্ট্রেটের এজলাসের পাশে যে খাস কামরা থাকে, খাস কামরা বলতে চেম্বার,
ম্যাজিস্ট্রেটের সেই চেম্বারে বসে এই আসামিকে জিজ্ঞাসা করা হয়, অভয় দেওয়া হয় এবং জবানবন্দি দিলে কি হবে না দিলে কি হবে এগুলো বুঝিয়ে তারপরে তার বক্তব্য রেকর্ড করা হয়। একটা আসামি কেন দোষ স্বীকার করে? দোষ স্বীকার করার একটাই কারণ হচ্ছে তার বিবেকের দংশন, অর্থাৎ একটা অপরাধ করেছে, মানসিক ট্রমার মধ্যে ভুগছে যে আমি কেন করলাম, অনুশোচনা কাজ করছে ভিতরে, অপরাধ বোধ কাজ করছে। সেই অপরাধ বোধ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ দোষ স্বীকার করে ফেলে, যেন মানসিক একটু শান্তি পায়। দোষ তো স্বীকার করেছে, এবার যা হোক হোক। কিন্তু পরে আবার বুঝতে পারে যে এই যে দোষ স্বীকার করেছিলাম আবেগের বশে, সেটার জন্য তাকে কতটা প্যাড়া দিতে হবে। 164 ধারায় দোষ স্বীকার করলে সে আসামির জামিন হতে সমস্যা, সেই আসামির খালাস হতেও সমস্যা, মানে পদে পদে সমস্যা, কারণ সে আগেই তো দোষ স্বীকার করে ফেলেছে। তার মানে 164 ধারায় যে জবানবন্দি, সেটা একান্তই নিজে দিচ্ছে, ম্যাজিস্ট্রেটের কাছে দিচ্ছে, এই কারণে এটার সাক্ষ্যগত মূল্য আছে অনেক। 161 ধারার যেমন নাই, 164 ধারার আছে। তদন্ত বা অনুসন্ধানকালে বা বিচার শুরুর পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে, তদন্তকালে দেওয়া যাবে বা অনুসন্ধানকালে দেওয়া যাবে, বা বিচার শুরুর পূর্বে যে কোনো পর্যায়ে, অথবা বিচার শুরুর পরে, মানে চার্জের আগে বা চার্জের পরেও এই দোষ স্বীকার করা যাবে। তাহলে দোষ স্বীকার কে করতে পারবেন, কে করতে পারবেন না? পুলিশ করতে পারবেন না, ম্যাজিস্ট্রেটরা করবেন। কখন করা যাবে? তদন্ত অনুসন্ধানকালে, বিচার শুরুর পূর্বে অর্থাৎ চার্জ গঠনের আগে, বিচার শুরুর পরে অর্থাৎ চার্জ গঠনের পরে, সাক্ষী শুরু হওয়া অবস্থাতে। দুইটা, প্রথম 1 নম্বর যে পয়েন্ট বা 1 উপধারাতে এই তিনটা বিষয় বলা আছে। তারপরে আছে ধারা 364 মতে নথিবদ্ধ ও স্বাক্ষরিত করে তদন্ত বিচারকারী ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। তাহলে 364 ধারায় বলা হচ্ছে যে এই যে কোনো কিছু জবানবন্দি গ্রহণ করলে সেটা কিভাবে নথিভুক্ত হবে, সেটা 364 ধারায় বলা আছে। তো 364 ধারায় যে ওয়েতে জবানবন্দি লিপিবদ্ধ করতে হবে, ঠিক একই ওয়েতে 164 ধারাতেও জবানবন্দি লিপিবদ্ধ করতে হবে। যেহেতু একই বিষয় 364 ধারাতে আছেই, তাই আর এখানে সেটা রিপিট করা হয়নি, জাস্ট লিঙ্ক করে দেওয়া হয়েছে। অ্যাজ ইট ইজ যেইভাবে আছে 364-তে, ওইভাবেই 164-তে হবে। তার মানে ম্যাজিস্ট্রেটের জন্য নির্দেশনা এখানে দেওয়া আছে যে আপনি কিভাবে জবানবন্দি গ্রহণ করবেন। 364 পড়ে নিলেই তিনি 164 ধারা লিপিবদ্ধ একইভাবে করবেন। এটাকে আমরা ডিপোজিশন বলি। ডিপোজিশন জবানবন্দি জেরা যেভাবে ম্যাজিস্ট্রেট নিজে বা তার পক্ষে কোনো স্টেনোগ্রাফার লিপিবদ্ধ করেন, হাতে হাতে লিখে হ্যান্ডরাইটিং, অথবা ল্যাপটপ বা কম্পিউটারে টাইপ করেও এই ডিপোজিশন বা কনফেশন নেওয়া যায়। স্বীকারোক্তি করতে বাধ্য নন কে? আসামি। তথা স্বেচ্ছায় তা করবে মর্মে বুঝিয়ে বলা যে এটা করতে আপনি বাধ্য নন। আপনি যদি করতে চান করেন, করলে কিন্তু এটা আপনার বিরুদ্ধেও যেতে পারে। আপনি বুঝে শুনে করছেন তো, কেউ আপনাকে তো ভয় দেখায়নি, প্রেশার সৃষ্টি করেনি, বা রিমান্ডে নিয়ে মারধর করে আপনাকে রাজি করায়নি তো, এইভাবে বুঝাবে। এবং নিচে ম্যাজিস্ট্রেট স্মারক মন্তব্য সহ স্বাক্ষর করবেন। তার মানে যে জুডিশিয়াল কনভেনশন না হলো, শেষে তিনি স্মারক নম্বর সহ মন্তব্য করবেন এবং তিনি অবশ্যই এটা স্বাক্ষর করবেন। এখানে একটা মন্তব্য করবেন যে তার লিপিবদ্ধ করার সময় তিনি কি ফিল করলেন, এবং শেষে ইনি এটা যে তার লিপিবদ্ধ করা তার প্রমাণস্বরূপ উক্ত ম্যাজিস্ট্রেট নিজ নাম স্বাক্ষর করবেন, এবং তার ব্যক্তিগত সিল ব্যবহার করা হবে। ব্যক্তিগত সিল বলতে তিনি যে আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, সে আদালতের নাম সহ সিল ব্যবহার করবেন তার স্বাক্ষরের নিচে। যে ম্যাজিস্ট্রেট 164 ধারায় স্বীকারোক্তির নেতৃত্ব দিবেন, সংশ্লিষ্ট মামলায় বিচারের এখতিয়ার থাকা তার নিষ্প্রয়োজন। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, মনে করেন যে একটা মার্ডার কেসের কনফেশন, মার্ডার কেস তো ম্যাজিস্ট্রেট কি করতে পারে না, বিচার করতে পারে না। তো ম্যাজিস্ট্রেট এটা বলতে পারবে না যে আমি তো মার্ডার কেস বিচার করার এখতিয়ার রাখি না, তো আমি এটা তো করতে পারবো না। আমি যেহেতু মার্ডার কেস বিচারের এখতিয়ার রাখি না, আমি এইটার জবানবন্দি নিতে পারবো না আপনার। দায়রা জজের কাছে যান। তো দায়রা জজ তো 164 ধারার জবানবন্দি লিপিবদ্ধই করে না, দায়রা জজ বিচার করেন। তাহলে এটা দ্বারা আমি কি বোঝালাম, যে মামলা যতই বড় হোক, ম্যাজিস্ট্রেট বিচার করতে পারুক আর না পারুক,
এই মামলার আসামির বিচারের ক্ষমতা ম্যাজিস্ট্রেটের থাক বা না থাক, এখতিয়ার আর ক্ষমতা একই কথা, জুরিসডিকশন বা পাওয়ার একই বিষয়। তো না থাকলেও জবানবন্দি নিতে কোনো সমস্যা নাই। মামলার বিচার করি আর না করি, জবানবন্দি তো নিয়ে রাখি। ব্যাপারটা এরকম। 165, পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি। আমরা তল্লাশি সংক্রান্ত ধারা পড়েছি 98-এ, সার্চ ওয়ারেন্ট। তো পুলিশ অফিসার তল্লাশি সেখানে আমরা দেখলাম, এখানে আরো একটু দেখবো। তা মামলা তদন্ত করতে গিয়ে, অপরাধ তদন্ত করতে গিয়ে তল্লাশি, আর ওইটা হচ্ছে কোনো বস্তু কারো কাছে আছে কিনা বা 100 ধারায় কোনো মানুষ আটকায় রাখছে কিনা জোর করে, সেটা তল্লাশি করে মানুষ খুঁজে বের করা, এবং সেটা তল্লাশি করে কোনো বস্তু খুঁজে বের করা, মানে স্পেশালি কোনো মানুষ বা বস্তুর জন্য কিন্তু সেই তল্লাশি হয়। ভিকটিমকে খুঁজে বের করার জন্য 100 ধারায় মামলা করতে হয়, আর কোনো বস্তু খুঁজে বের করার জন্য 98 ধারায় মামলা করতে হয়। কিন্তু 165 ধারার যে তল্লাশি, এটা আসামিকে খুঁজে বের করার জন্য। তল্লাশি ঠিক আছে, কিন্তু এটা আসামিকে খুঁজে বের করবে। তদন্ত ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার নিজ থানার সীমার মধ্যে তল্লাশি, তবে ব্যাংক হিসাবের বিষয় হলে সেটা করার সুযোগ নাই। দায়রা জজের লিখিত অনুমতি নিয়ে দণ্ডবিধির ধারা 403, 406, 408, 409, তার মানে আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, 421 থেকে 424, 465 এবং 477 পেনাল কোডের, এবং অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টের লিখিত অনুমতি নিয়ে তল্লাশি করতে হবে। তাহলে এই কয়েকটা ধারার জন্য দায়রা জজের তল্লাশি নেওয়া জরুরি, এবং অন্যান্য যে সেকশনগুলো আছে সেগুলোর জন্য হাইকোর্টের অনুমতি লাগবে তল্লাশির জন্য। সম্ভব হলে ব্যক্তিগতভাবে নিজে তল্লাশি পরিচালনা করতে হবে, কারণ লিপিবদ্ধ পূর্বক অধস্তন অফিসারকে দায়িত্ব অর্পণ করা যাবে। নিজে না পারলে অধস্তন অফিসারকে দায়িত্ব দিতে পারবেন, মানে আইও নিজে না করে তার পক্ষে অন্য কাউকে দিয়ে করাতে পারে। তল্লাশি পরোয়ানা এই ধারার সাথে 102 এবং 103 ধারার বিধানও প্রযোজ্য হবে। যদি গ্রেপ্তারি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্ট যদি থাকে, সেক্ষেত্রে 102 এবং 103 ধারার বিধানও প্রযোজ্য হবে। যদিও আমি 102-3 মেবি পড়াইনি, খুব একটা দরকার নেই। তল্লাশি বিষয়ে দলিলের কপি অবিলম্বে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ, স্থানের মালিক চাইলে তাকেও কপি প্রদান, বিশেষ কারণ ব্যতীত কপির জন্য খরচ দিতে হবে। এখানে কারো বাড়িতে যদি কোনো আসামিকে খোঁজার জন্য তল্লাশি করতে যায়, তাহলে জিজ্ঞাসা করে যে আপনার কাছে কি সার্চ ওয়ারেন্ট আছে, এই সেই সার্চ ওয়ারেন্টের কথা বলা হচ্ছে। তাহলে আমরা তল্লাশি বা সার্চ ওয়ারেন্ট কয়েক জায়গায় দেখছি, সেই কয়েকটা জায়গার সেকশন গুলোকে মার্ক করে আলাদা জায়গায় একটা পেজে নোট করে নিতে পারেন, এবং আপনার আলাদা আলাদা সেগুলো পড়ে বোঝার চেষ্টা করবেন যে এই দুইটা সার্চ ওয়ারেন্টের মধ্যে পার্থক্য কি, মানে এইটার মানে ব্যবহারটা কি, তাহলে বুঝতে পারবেন, না হলে কনফিউশন তৈরি হবে প্রশ্ন করলে। 166, ওসি কর্তৃক অন্যের দ্বারা তল্লাশি পরোয়ানা জারির অনুরোধ। তাহলে ওসি নিজে না করে আরেকজনকে বললো যে একটু এটা সার্চ করে দেন তো, আমি তো ব্যস্ত মানুষ। আচ্ছা, অন্য থানার সীমানায়, নিজ জেলা বা অন্য জেলায়, মনে করেন যে রাজশাহী জেলাতে অনেকগুলো থানা আছে, চন্দ্রিমা থানার ওসি বোয়ালিয়া থানার ওসি কে বললো যে এইটা একটু আপনার থানার আন্ডারে, এই বাসায় গিয়ে একটু সার্চের ব্যবস্থা করেন তো। আর যদি জেলার বাইরে হয়, মনে করেন রাজশাহী জেলার আসামি চলে গেছে খুলনা জেলায়, এখন খুলনা জেলার দেশপাস শাখা বলে শাখা আছে, সেই থানার মাধ্যমে অথবা পুলিশ সুপারের মাধ্যমে করতে পারে। তো পুলিশেরা পুলিশ সুপারের মাধ্যমে করবে, কিন্তু আদালত হলে দেশপাস শাখা আছে তার মাধ্যমে করবে, বা নাজির শাখা আছে তার মাধ্যমে করবে। আদালতে গেলে এই ড্রেস পাস, নাজির শাখা এগুলো সম্পর্কে বুঝতে পারবেন। তার মানে যেমন ট্রেন আছে, অন্তনগর ট্রেন আছে, আবার আন্তনগর ট্রেন আছে। অন্তনগর মানে একটা সিটির মধ্যে লোকাল ট্রেন, আর আন্তনগর বলতে ইন্টার সিটি, এক সিটি থেকে অন্য সিটিতে অন্য জেলায় চলে যাবে। তো এরকম যদি হয়, তাহলে পুলিশ ওই পুলিশ সুপারের মাধ্যমে ওই সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে চলে যাবে ওয়ারেন্টটা, সার্চ ওয়ারেন্টটা, তখন ওই পুলিশ সুপার ব্যবস্থা করবেন। এটা হচ্ছে অন্যের মাধ্যমে করা, অনুরোধ করবেন। 165 ধারা মতে তল্লাশি পূর্বক অনুরোধকারী ওসির নিকট আলামত প্রেরণ করবেন। রাজশাহী জেলার ওসি
থানার একটা ওসি পাঠিয়ে দিলেন কোথায়? খুলনা জেলার একটা থানার ওসির কাছে, এবং সেই ওসি সেখানে সার্চ করে কিছু আলামত পেলেন বা আসামিকে পেলেন। তো এই আলামত এবং আসামিকে আবার এই চৌধুরী থানার ওসি বরাবর কি পাঠিয়ে দিবে। এটার জন্য পুলিশের তো গাড়ি আছে, সেই গাড়িতে চলে আসবে। সাক্ষ্য প্রমাণ গোপন বা বিনষ্টের আশঙ্কা থাকলে নিজেই অন্য থানার সীমানায় প্রবেশ ও তল্লাশি করবে। এখন যদি দেখা যায় যে খুব সিরিয়াস কেস, অনুরোধ করতে করতে আসামি পালিয়ে যাবে বা আসামির কাছে যে সাক্ষ্য প্রমাণ আছে সেগুলো বিনষ্ট হতে পারে, সেক্ষেত্রে দ্রুত তিনি নিজেই চলে যাবেন, আর কারো পারমিশন লাগবে না। কারণ বাংলাদেশের পুলিশ মানে যে কোনো এলাকায় তিনি যেতে পারবেন সিরিয়াস ক্ষেত্রে। যদি নিজে যেতে চান তো একটা পুলিশ, রাজশাহীর পুলিশ খুলনাতে গিয়ে সেখানে সার্চ করা মানে ফিজিক্যালি একটু কষ্টকর, এই কারণে অন্যের হেল্প নেবে। কিন্তু যদি সেই মামলা দ্রুত সমাধান বা সঠিক তদন্ত করতে চান, নিজেই চলে যেতে পারেন। যদি তার মামলার প্রতি প্যাশন থাকে, কাজের প্রতি নিষ্ঠা থাকে, পেশাগত দায়িত্ব পালনের সাথে তিনি কষ্টটা নিতে পারেন। কিন্তু এইটা খুব একটা চোখে পড়ে না, কমই করে, অন্যের মাধ্যমেই করে। নোটিশ 103 ধারায় জব্দ তালিকা এবং 165 ধারায় দলিলপত্র ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। এখন পুলিশ তো সেগুলো জব্দ করে আর নিজের কাছে রাখবে না, ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে এবং আদালতের মালখানায় সেটা জমা থাকবে। স্থানের মালিক বা দখলদার চাইলে খরচ সাপেক্ষে কপি প্রদান। যে জব্দ তালিকা করা হলো সেটার কপি একটা ওই জায়গার মালিককে দিতে হবে। এরপরে খুবই একটা গুরুত্বপূর্ণ সেকশন 167, 167, এখানে রিমান্ডের কথা বলা হয়েছে। কতদিনের মধ্যে তদন্ত করতে হবে সেগুলো বিষয়ে বলা হয়েছে। দেখে নেওয়া হোক, দেখে নেওয়া যাক। রিমান্ড মানে একটা আতঙ্কজনক শব্দ। রিমান্ড মানে আসামি ভয় পায়। আসলে আমরা পড়ে দেখি রিমান্ডে কি কি করার সুযোগ আছে আর বাস্তবে কি কি হয় আমরা শুনেছি। 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না গেলে একটা মামলা হলো, এফআইআর হলো, ওই যে 154 ধারায়, 156 ধারায় তদন্ত শুরু করে দিল পুলিশ। এখন 167 ধারায় বললো তদন্ত করার জন্য আপনাকে তো অনেকদিন সময় দেওয়া যাবে না, কারণ আপনি গ্রেপ্তার করলেন, গ্রেপ্তার করে পুলিশকে আসামিকে কোথায় রাখলেন? থানায় রাখলেন। থানায় রাখার পরে এই আসামিকে তো আপনি গুম করে দিতে পারেন না, বা এখানে আসামিকে যেখানে সেখানে রাখতে পারবেন না। আপনি কি করতে হবে? আপনাকে 24 ঘন্টার মধ্যে আপনাকে আসামিকে কোথায় দিতে হবে? আদালতে দিতে হবে। আদালতে চালান করতে হবে, মানে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে, এবং ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিবে তাকে জামিনে মুক্ত করবে না তাকে জেলখানায় রাখবে। তাহলে জেলখানায় থাকা মানে একটা নিরাপদে থাকা আসামি, এবং আসামির ঠিকানা থাকা, এবং চাইলেই তাকে জামিন করালে, রিলিজ অর্ডার দিলে, মুক্তির আদেশ দিলে কিন্তু সেই দিনই বিকেলে অথবা পরের দিন সকালে আসামি বের হয়ে যাবে। এখন আসামিকে যদি জেলখানায় রাখা না হয়, কোথায় রাখা হলো? তার মানে আসামি গুম হয়ে গেল, নিখোঁজ হয়ে গেল। তার মানে 167 ধারা এটা গুমকে কি করছে? অবৈধ ঘোষণা করছে। নকল সহ আসামিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে, যদি মেট্রোপলিটন এলাকার হয় তাহলে অবশ্যই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছেই দিতে হবে। এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে মেট্রোপলিটন এলাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ এখানে বুঝে নিতে হবে, আলাদাভাবে বলা না থাকলেও মেট্রোপলিটন এলাকা হলে অবশ্যই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটই হবেন। বলে রাখা ভালো, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও কিন্তু একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটই বটে। তো জুডিশিয়াল মানে থানার যেগুলো মেট্রোপলিটন এলাকার বাইরে সেগুলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাম পড়ে যায়, আর যেগুলো মেট্রোপলিটন এলাকার ভেতরে সেগুলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাম হয়। কিন্তু বাস্তবে দুইজনই কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কারণ আমরা জানি ম্যাজিস্ট্রেট প্রধানত দুই প্রকার, একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আরেকটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উভয়ই তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারা তো আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না, নির্বাহী ম্যাজিস্ট্রেট না। তো সেই অর্থে আমরা বুঝে নিব যে যারা জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে ম্যাজিস্ট্রেট হন তারাই, মানে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার সুযোগ নাই। 2 নম্বর হচ্ছে রিমান্ড। রিমান্ড শব্দের অর্থ পুনরায় প্রেরণ।
সিভিল মামলায় রিমান্ড বলতে রিভিশন আদালত বা আপিল আদালত কর্তৃক মূল মামলাটা বিচারিক আদালতে, নিম্ন আদালতে ফেরত পাঠিয়ে দেওয়া, এটাই হচ্ছে রিমান্ড সিভিল মামলায়। আর ক্রিমিনাল মামলায় রিমান্ড হচ্ছে ম্যাজিস্ট্রেট উক্ত মামলার বিচার করার অধিক্ষেত্রের বাইরে হলেও বিবেচনা মতো আসামিকে পুলিশ হেফাজতে প্রেরণ করবেন। তার মানে আসামিকে গ্রেপ্তার করলো কে? পুলিশ। আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসলো কে? পুলিশ। এখন পুলিশের কাছ থেকে আসামিটাকে নিয়ে জেলখানায় ম্যাজিস্ট্রেট পাঠালেন। এবার তদন্তের স্বার্থে যদি পুলিশ আবেদন করে ওই ম্যাজিস্ট্রেটের কাছে যে আপনাকে যে যে আসামিটা দিলাম, এই আসামিকে কিছু জিজ্ঞাসাবাদ করা দরকার, তার সাথে আর কোনো ব্যক্তি আছে কিনা, এই অপরাধের সাথে জড়িত কিনা, বা এই মামলায় কিছু জিনিসপত্র এখনো হারিয়ে আছে, চুরির মামলা বা ডাকাতির মামলা বা দস্যুতার মামলা যদি হয়, তাহলে নিশ্চয়ই কোনো সম্পত্তি খোয়া যাবে, হারিয়ে যাবে। তো সেই সম্পত্তি উদ্ধার করার জন্য আসামিকে জিজ্ঞাসা করা জরুরি, কারণ আসামির কাছ থেকে খুব একটা তথ্য পাওয়া যায়নি এই 24 ঘন্টার মধ্যে। তাই আসামি চালান দিয়েছিলাম, কিন্তু এখন আমার আসামিটা আবার দরকার জিজ্ঞাসাবাদ করার জন্য, আরো অতিরিক্ত তথ্য নেওয়ার জন্য। কারণ তথ্য ছাড়া তো মামলার চার্জশিট দিতে পারবো না, তদন্ত রিপোর্ট কমপ্লিট হবে না। তো কিছু গ্রাউন্ডস দেখিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত দিয়ে ফর্মালি হিয়ারিং করে আসামিকে চাইতে হবে যে আমি আসামি দিয়েছিলাম, আসামিকে আবার ফেরত দেন, পুলিশ হেফাজতে দেন। তখন সে নিয়ে আসবে কোথায়? পুলিশ স্টেশনে, থানায়। এই যে পুলিশ স্টেশন থেকে চলে গেল, আবার পুলিশ স্টেশনে ফেরত আসলো, এটাই হচ্ছে রিমান্ড। যেমন মামলা ফেরত আসে তেমন আসামি ফেরত আসে হচ্ছে ফৌজদারি মামলায়, সেটাই রিমান্ড। তো রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করতে হয় ভদ্রভাবে, শারীরিক মানসিক টর্চার ছাড়া। শারীরিক বা মানসিক আঘাত করার কোনো বিধান কিন্তু নাই। সর্বমোট 15 দিনের অধিক নয়, তার মানে ম্যাক্সিমাম রিমান্ড দেওয়া যায় 15 দিন, এর বেশি রিমান্ড দেওয়া যায় না। এর বেশি রিমান্ড দিলে কিন্তু আসামির মানসিক এবং শারীরিক অবস্থার অবনতি হতে পারে। এমন আটক বা রিমান্ড প্রয়োজন না হলে অধিক্ষেত্র সম্পূর্ণ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। যদি রিমান্ডের দরকার না হয় তাহলে তাকে আবার ফেরত দিয়ে দিতে হবে। রিমান্ড মঞ্জুর ক্ষমতাপ্রাপ্ত নন এমন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ব্যতীত রিমান্ড মঞ্জুর করতে পারবেন না, সেটা বলা হচ্ছে। মানে রিমান্ড মঞ্জুর করার ক্ষমতা কার আছে এটা বলা হলো। রিমান্ডের কারণ লিপিবদ্ধ, কি কারণে রিমান্ড দেওয়া হলো ম্যাজিস্ট্রেট সেটা লিপিবদ্ধ করবেন অর্ডার শিটে। 4 নম্বরে সিএমএম চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা সিজেএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নিকট রিমান্ড আবেদনের নকল প্রেরণ। তো রিমান্ড আবেদন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে করা হোক না কেন, কিন্তু এই যে মেট্রোপলিটন এলাকায় যিনি বস সিএমএম এবং জুডিশিয়াল এলাকায় যিনি বস সিজেএম, এই দুইজনের কাছে রিমান্ডের আবেদনের নকল পাঠাতে হবে তাকে অবগত করার জন্য। মানে তার ম্যাজিস্ট্রেটগণ, তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটগণ কি করছে সেগুলো বা কি কি চলছে সেগুলো যেন তিনি খোঁজ খবর রাখতে পারেন। 4 ক সিএমএম বা সিজিএম আদেশ দিলে এসজে, এসজে বলতে সেশন জাজ, দায়রা জজ, আর এমএসজে মানে মহানগর দায়রা জজ, মেট্রোপলিটন সেশন জাজ এর নিকট রিমান্ড আবেদনের নকল প্রেরণ করা যাবে। এখানে যদি বড় মামলা হয় তাহলে এখানে আবেদনগুলো চলে যাবে, ফরওয়ার্ড হয়ে যাবে বড় আদালতগুলোতে, দায়রা আদালত, মহানগর দায়রা জজ বা দায়রা জজ। এবার তদন্ত করার সময় কতটুকু, কতদিন সময় ম্যাক্সিমাম পুলিশের? 120 দিনের মধ্যে তদন্ত পরিসমাপ্ত না হলে, এখন সাধারণ সময় 120 দিন, মানে 4 মাস। এই 4 মাসের বা 120 দিনের মধ্যে অপশনে যদি থাকে 4 মাস আবার 120 দিন, তাহলে অপশন 4 মাস করলে হবে না, 120 দিন উত্তর করতে হবে। মানে 120 দিন এবং 4 মাস উভয়ই যদি অপশনে থাকে এমসিকিউ প্রশ্নের, তাহলে 120 দিনে উত্তর করবেন। কিন্তু যদি 120 দিন না থাকে, 4 মাস যদি শুধু থাকে, তাহলে 4 মাসে উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে বলা হচ্ছে 4 মাস বা 120 দিনের মধ্যে যদি তদন্ত রিপোর্ট সম্পূর্ণ করা না যায় তাহলে কি করতে হবে? আসামি যারা আছে তারা কি বিনা বিচারে দিনের পর দিন 4 মাসের অধিক সময় আরো
বন্দি থাকবে হাজতে? তার জন্য তো অন্যায় হবে। তাই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর এই দণ্ডনীয় অপরাধ না হলে ম্যাজিস্ট্রেট আসামিকে জামিনে মুক্তি দিবেন। তার মানে 10 বছরের অনধিক 10 বছর মানে ম্যাক্সিমাম 10 বছর পর্যন্ত হবে। 10 বছরের উপরে যদি চলে যায় তাহলে আর ম্যাজিস্ট্রেট জামিন দিবেন না। আর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর এ দণ্ডনীয় অপরাধ হলে দায়রা জজ আসামিকে জামিনে মুক্তি দিবেন। তার মানে বড় সিরিয়াস মামলা হলে দায়রা জজ জামিনে মুক্তি দিবেন, যেটাকে আমরা মিস কেস বলি। ম্যাজিস্ট্রেট কোর্টের জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে মিস কেস করতে হয়। মিস কেস কত ধারায় করতে হয়? 498 ধারায় আমরা পড়বো শেষের দিকে। 496, 497 বা 97 এবং 498, এই তিনটি ধারায় বিশেষ করে জামিন সম্পর্কে বলা আছে, সেগুলো আমরা লাস্টের দিকে দেখব। তো একটু নির্দেশনা দিয়ে দিয়েছে 167 ধারায় যে পুলিশ যেহেতু দ্রুত তদন্ত শেষ করতে পারছে না, তো আসামিদেরকে আটকে না রেখে ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দিল 4 মাস যদি হাজতবাস হয়ে যায় আপনি জামিন দিয়ে দেন ছোট ছোট মামলার ক্ষেত্রে। আর বড় মামলার ক্ষেত্রে দায়রা জজকে বলে দেওয়া হলো যদি 4 মাস হাজতবাস হয়ে যায় আপনি জামিন দিয়ে দেন। এই কারণে দেখবেন জামিন শুনানির সময় বিশেষ করে মাদকের মামলা বা মার্ডার কেসের ক্ষেত্রে বা গুরুতর আঘাতের ক্ষেত্রে, সিরিয়াস কিছু মামলার ক্ষেত্রে যে 4 মাস ধরে আসামি জামিনে আছে, মানে হাজতবাস আছে, জামিন হচ্ছে না বারবার জামিন ধরেও, তখন একটু আদালতকে স্মরণ করে দেওয়া, ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা দায়রা জজকে, যে ইওর অনার আমার আসামি বিনা বিচারে দীর্ঘ প্রায় 3 বা 4 মাস, 3 মাসও বলতে পারি, মানে 4 মাস হতেই চললো, বা বলতে পারি 4 মাস অতিবাহিত হয়ে গেছে, অতএব আমার আসামি জামিন পাওয়ার হকদার। আপনি স্মরণ করে দিতে পারেন 168 ধারায় এটা বলা আছে 120 দিনের মধ্যে যেহেতু সমাপ্ত হয়নি, তা আমার আসামিকে জামিনে মুক্ত করেন, নিয়মিত হাজিরা দিবে এবং মামলায় ট্রায়াল ফেস করবে, মানে জবানবন্দি জেরার সময় উপস্থিত থাকবে এবং বিচারে যা হয় তা মাথা পেতে নেবে। এইভাবে যদি শুনানি করা হয় এবং সময়টা উল্লেখ করা হয় তাহলে অবশ্যই জামিন দেয়। আবার লক্ষ্য করবেন ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ জামিন শুনানির সময় জিজ্ঞাসা করে বলেন কত তারিখ অ্যারেস্ট হয়েছে, কতদিন হলো, কতদিন হাজত হাজত মানে হাজতে থাকলো, হাজত বাস, এটাকে বলা হয় হাজত বাস। তো কতদিন হাজত বাস এটা বলেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেল হিয়ারিং এর ক্ষেত্রে। তো আমরা হাজত বাসটা হিসাব করে নিই এজ ক্যালকুলেটরের মাধ্যমে। কিভাবে বের করি? যেই তারিখে অ্যারেস্ট হলো সেটা হচ্ছে বার্থডে, আর বর্তমান যে তারিখে হিয়ারিং হচ্ছে সেই ডেট, তাহলে দুই ডেটের মাঝখানে সময়টা হচ্ছে এজ ক্যালকুলেট এজ ক্যালকুলেটরের মাধ্যমে, বয়স নির্ণয়ের ক্যালকুলেটরের মাধ্যমে অনলাইনে বের করা যায়, বা এটা অ্যান্ড্রয়েড অ্যাপও আছে, যারা আইফোন ইউজ করেন তাদেরও অ্যাপ আছে আশা করি। ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ আসামিকে জামিনে মুক্তি না দিলে কারণ লিপিবদ্ধ করবেন। 4 মাস হয়ে গেছে তারপরেও জামিন দিচ্ছে না। কেন জামিন দিচ্ছে না? কারণ খুব সিরিয়াস মামলা, খুব সেন্সিটিভ কেস। কিছুদিন আগে নারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 রাজশাহী বিচারক মহোদয় একটা মামলায় জামিন দিতে চাচ্ছেন না। অনেক আসামির পক্ষে অনেক কিন্তু গ্রাউন্ড আছে, তারপরও দিচ্ছেন না। কারণ কি? খুব সিরিয়াস কেস, কেস, রেপ করার পরে আগুনে পুড়িয়ে মেরেই ফেলেছে ভিকটিমটাকে। তাহলে কত সিরিয়াস একটা কেস, যে একটা গ্যাং রেপ হয়েছে, তিনজন মিলে গ্যাং রেপ করেছে একটা ভিকটিমকে, বয়স বেশি না, 15 বছরের একটা মেয়ে, এবং এই লাশটাকে পুড়িয়েও ফেলেছে যেন প্রমাণ না পায়। তো তারপরেও, পুড়ানোর পরেও কিন্তু এই আসামিদের সিমেন্ট বা বীর্যর অংশ প্রাইভেট পার্টে পাওয়া গেছে ভিকটিমের। তার মানে মেডিকেল রিপোর্টে আসছে যে হ্যাঁ এরাই এই অপকর্ম করেছে। এই কারণে জামিন দিতে চাচ্ছেন না। যদিও এই 4 মাস কি এর থেকে বেশিও হয়ে যায় তারপরেও দিবে না, 6 মাস 1 বছরও যদি হাজতে থাকে দিবে না, কারণ সিরিয়াস কেস। কারণ জামিন দিলেই পালিয়ে হয়তোবা দেশের বাইরে চলে যাবে, বিশেষ করে ইন্ডিয়াতে যাওয়া সহজ, বিনা ভিসা বিনা পাসপোর্টে চলে যায় মানুষ গোপনে, তো পালিয়ে যাবে। এই কারণে জামিন দিতে চায় না, সিরিয়াস মামলা, কারণ জানে এটা নির্ঘাত তার কি হবে,
ফাঁসি হয়ে যেতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর বা 14 বছরের জেল হতে পারে। এই কারণে আসামি পালানোর সমূহ সম্ভাবনা থাকে, যে না পালালে তো বিপদ। তাই আদালত জামিন দিতে চান না, যে জামিন দিলে কিন্তু পালাবে, সেই ক্ষেত্রে ভিকটিম ন্যায় বিচার পাবে না। তো সবকিছু চিন্তা করতে হবে। পেনাল কোডের 400 এবং 401 ধারায় যেটা দস্যুতার কথা বলা হয়েছে, এই ধারার অপরাধের তদন্তের ক্ষেত্রে উপধারা 5 প্রযোজ্য নয়। তার মানে আসামি যদি দস্যু হয়, ডাকাত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে 5 ধারায় যে 4 মাস পরে জামিন দিতে হবে, এইটা কিন্তু আর প্রযোজ্য না এই দস্যুদের জন্য। 168 অধস্তন পুলিশ অফিসার কর্তৃক তদন্তের রিপোর্ট বা প্রতিবেদন ফলাফল সম্পর্কে ওসিকে রিপোর্ট পূর্বক পেশ করতে হবে, কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। তার মানে চার্জশিট বা এফআরটি যেটাই বলি না কেন, সেইটা ওসির কাছে যাবে, ওসি একটা সিল মেরে দিবে, সিল মেরে দিয়ে দিবে, সই করে বলবে অগ্রগামী করা হলো, অগ্রগামী করা হলো বা ফরওয়ার্ডেড, মানে এইটা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হলো, মানে পারমিশন দিয়ে দিল। ওসির সিল ছাড়া কিন্তু কোনো চার্জশিট বা পুলিশ প্রতিবেদন বা পিআর, যেটা সংক্ষেপে বলি, পুলিশ রিপোর্ট, গ্রহণযোগ্য নয়। 169 সাক্ষ্য প্রমাণ অপর্যাপ্ত হলে, এবার দেখা যাক মানে এফআরটি কাকে বলে। অভিযুক্ত ব্যক্তির মুক্তি, তার মানে তদন্ত করে দেখা গেল মামলা মিথ্যা, আসামির যাকে করা হয়েছে তার কোনো দোষী নাই, তাহলে জামিনদার সহ বা ছাড়া বন্ড সম্পাদন পূর্বক মুক্তি দেওয়া যাবে, মানে রিলিজ করা যাবে। পুলিশ নিজেও দিতে পারবে অথবা বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। পুলিশ সাধারণত মুক্তি দেয় না, পুলিশ তো এত ভালো ছিল না, এখন যদি ভালো হয় যে পুলিশ মুক্তি দিয়ে দিবে। আচ্ছা, 170 সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হলে মামলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। আচ্ছা, আমি একটা যে বক্তব্য পেশ করছি, পুলিশ এত ভালো না, এখানে সকল পুলিশের কথা বলা হচ্ছে না, আমরা যতটুকু দেখি, তো পুলিশরা সাধারণত দিতে চায় না। আমি এটা দ্বারা কিন্তু সকল পুলিশের বিপক্ষে কথা বলছি না, তবে হ্যাঁ, আমাদের ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা যে পুলিশ বাহিনী তৈরি করে গেছেন, এখানে পুলিশরা আমাদের জনসাধারণের বন্ধু হতে পারেনি। বন্ধু হওয়ার জন্য পুলিশের যে গুণাবলী দরকার সেইভাবে তাদেরকে তৈরি করাই হয়নি। এটা কোনো একক পুলিশ ভাই বা বোনদেরকে আমি দোষারোপ করব না, এইটা পুরো পুলিশ বাহিনীরই একটা রিফরমেশন দরকার, সেটা আমরা অন্তত সবাই বুঝি। 170-এর একে বলা হচ্ছে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। আচ্ছা, সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হলে, তার মানে এখানে আসামি অপরাধ করেছে, তাহলে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে, এবং জামিনযোগ্য অপরাধে আসামি জামিন দিতে সমর্থ হলে নিয়মিত হাজিরা শর্তে জামিন দিবে। কে দিবে? ম্যাজিস্ট্রেট। অস্ত্র শস্ত্র অর্থাৎ আলামত, যদি উইপন পাওয়া যায়, মারাত্মক অস্ত্র পাওয়া যায়, বাদী বা ফরিয়াদি ও সাক্ষী কর্তৃক নিয়মিত হাজিরার শর্তে বন্ড সম্পাদন। বন্ডে বিচারিক আদালত অন্তর্ভুক্ত হবে। 4 নম্বর যে উপধারা ছিল সেটা বাতিল করা হয়েছে, মূল বন্ডটি ম্যাজিস্ট্রেটের নিকট থাকবে। মূল যে বন্ড, সেটা যেমন আজকে জামিন হলো যেই মামলায়, সেটার বন্ডটা আমি ফটোকপি করলাম এবং মূল বন্ড আমি আদালতে জমা দিয়ে দিলাম। এটা যদি স্যারেন্ডার মামলা যেহেতু, তাই এখানে রিলিজ অর্ডার দরকার হলো না। আর যদি জেলখানায় থাকতো, হাজতে আসামি হতো, তাহলে কিন্তু আবার রিলিজ অর্ডার দরকার হতো। সেই ক্ষেত্রে এই মূল বন্ডের একটা ফটোকপিও আমাকে রিলিজ অর্ডারের সাথে যুক্ত করে দিতে হতো, এবং সেটা চলে যেত কোথায়? সংশ্লিষ্ট জেলারের কাছে। মানে জেলখানার অফিসারকে জেলার বলা হয়, মানে অফিসার ইনচার্জ ইন দা, মানে অফিসার ইনচার্জ অফ দা জেল। যেমন রাজশাহীর সেন্ট্রাল যে জেল আছে, সেটার একজন জেলার আছে, তার কাছে চলে যেত, তিনি তখন সেটা লিস্ট করে যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেট বা জজ, দায়রা জজ, তাদেরকে মুক্তি দিতেন। 171 বাদী ও সাক্ষীদেরকে পুলিশের সাথে যেতে বলা যাবে না। তার মানে মামলার যখন সাক্ষী শুরু হবে, ওই সময় মামলার যে এজাহারকারী বা বাদী এবং সাক্ষী, তাদেরকে পুলিশের সাথে যেতে বাধ্য করা যাবে না। তার মানে পুলিশের গাড়িতে করে তুলে নিয়ে যাবে, এটা দেখলে সামাজিক ভাবে সে হেয় প্রতিপন্ন হতে পারে।
যে এই ব্যক্তিটা পুলিশ ধরে নিয়ে গেল, তার মানে তাকে আসামি বের করে মানে তৈরি করে দিতে পারে। এই কারণে কেউ যদি মনে করে আমি পুলিশের সাথে যাব না, আমি আলাদাভাবে যাব, নিজের টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে যাব, সেই ক্ষেত্রে পুলিশ বাধ্য করতে পারবে না। আদালতে যাওয়ার সময় পুলিশের সাথে যেতে বলা যাবে না, কিন্তু অবাধ্য বাদী বা সাক্ষীকে আটক করে চালান দেওয়া যাবে। তার মানে কোনো বাদী মামলা করেছে, এজাহার করেছে, কিন্তু আদালতে উপস্থিত হতে হচ্ছে না, বা 161 ধারায় যারা জবানবন্দি দিয়েছে, চার্জশিটে যাদেরকে সাক্ষী হিসেবে মান্য করা হয়েছে, যাদের নাম আসছে, তারা আদালতে আসছে না, তো পুলিশ তো তাদেরকে সমন দিয়েছে, সমনে যদি না আসে তাহলে আদালত তাদের বিরুদ্ধে কি দিয়ে দিবে, ওয়ারেন্ট দিয়ে দিবে। মানে বাদীর বিরুদ্ধে ওয়ারেন্ট যাবে, সাক্ষীদের বিরুদ্ধে ওয়ারেন্ট যাবে। তখন ওই ওয়ারেন্ট মূলে পুলিশ কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসবে সাক্ষী দেওয়ার জন্য। মামলা করেছেন আর সাক্ষী দিবেন না, তা হবে না, তা হবে না। অতএব মামলা করলে বুঝে শুনে করতে হবে। আর যদি পুলিশের কাছে মামলা করা হয়, এই মামলা কিন্তু সাক্ষী দিয়ে নিষ্পত্তি হয়, প্রত্যাহার করা যায় না, উইথড্র করা যায় না। কিন্তু আদালতে যদি কেউ মামলা করে, যত বড়ই মামলা হোক, এই মামলাটা বাদী চাইলেই একটা দরখাস্ত দিয়ে এক ডেটে প্রত্যাহার করতে পারে। তার মানে পুলিশ বাদী মামলা বা জিআর মামলা শেষ হতে একটু সময় সাপেক্ষ, অনেক স্টেপ থাকে, সাক্ষী নিয়ে স্টেপ বাই স্টেপ সবগুলো স্টেপ কমপ্লিট করেই কিন্তু আপোষের সাক্ষীর মাধ্যমে শেষ হতে পারে। কিন্তু সিআর মামলা একটা দরখাস্ত, মামলা আমি চালাবো না, প্রত্যাহার করছি, আসামি খালাস পেলে আমার আপত্তি নাই, দ্যাটস অল, শেষ। যেটা জিআর মামলায় হয় না। মানে গাছ লাগালাম, গাছের ফল পাবো, তারপরে এটা শেষ হবে, মানে প্রপারলি শেষ হতে হবে, সবগুলো স্টেপ পার হতে হবে জিআর মামলায়। আর সিআর মামলায় সবগুলো স্টেপ পার না করেও যে কোনো স্টেপে যে কোনো পর্যায়ে গিয়ে মামলা প্রত্যাহার করা যায়। তো সিআর মামলার পুরো কন্ট্রোলটাই থাকে বাদীর হাতে, বাদী চাইলেই সেটা তুলতে পারেন, মামলাটা শেষ করতে পারেন। কিন্তু এজাহার করলে সেটা আর এককভাবে এই এজাহারকারী বা বাদীর হাতে থাকে না, এটা পুলিশের কাছে থাকে, চলে যায়। পুলিশের পরে যখন থানায় থেকে আদালতে মামলা চলে যায়, চার্জশিট দেওয়ার পরে তখন এই পিপি বা পিপির হাতে তখন কন্ট্রোল চলে যায়। এই পিপি বা পিপি সাক্ষী না দিলে সাক্ষী হবে না। এই পিপি বা পিপি যদি মানে ওই নিষ্পত্তি করতে সহযোগিতা না করে, তাহলে কিন্তু আবার হবে না। তো এগুলো বুঝতে হবে আমাদের। 171 আরো বলা হচ্ছে, শুনানিকালে বাদী ও সাক্ষীকে হাজির করা পুলিশের দায়িত্ব। শুনানিকালে বলতে জবানবন্দি নেওয়ার কালে এবং জেরা করা কালে, যেটা ট্রায়াল বলা হয়। 172 তদন্তের বিবরণ সংবলিত ডায়েরি, যেটাকে বলা হয় সিডি, এখানে সংক্ষিপ্ত ভাবে ব্র্যাকেটে লিখে নেন তো, ইংরেজিতে সিডি বা কেস ডায়েরি। সিডি মানে কেস ডায়েরি। আপনাদের যে ভাইবার সময় যে ডায়েরি দিতে হবে, এটাকে পিউপিলেজ ডায়েরি বলে, সেটা কিন্তু কেস ডায়েরি না। কিন্তু 172 ধারায় তদন্ত কর্মকর্তা যিনি, আইও, তিনি যে ডায়েরিটা ফলো করবেন, ডায়েরি বলতে কিন্তু এই যে অ্যাডভোকেটদের যে এরকম সুন্দর বাধাই করা এরকম ডায়েরি না, নথিপত্র। যা আলোচনা করছিলাম 172 ধারায়, যে তদন্তের বিবরণ সংবলিত ডায়েরি, সিডি বা কেস ডায়েরি, যেটা আইও বা তদন্তকারী কর্মকর্তা মেনটেন করে থাকেন। তিনি কবে ফিল্ডে গেলেন, অর্থাৎ ক্রাইম স্পটে কবে গেলেন, কবে কার সাথে কথা বললেন, এটসেট্রা এটসেট্রা, সবকিছুই তিনি নথিভুক্ত করেন। যেটা ওনার A4 সাইজ এবং লিগ্যাল সাইজের সাদা কালার পেজের সমন্বয়ে কিন্তু তৈরি হয় ডায়েরিটা। বাধাইকৃত কোনো কিছু না, লুজ সিটের মাধ্যমে ডায়েরিটা তৈরি করা হয়। তো ডায়েরি প্রদানকারী অর্থাৎ আইও, ডায়েরি প্রণয়নকারী অর্থাৎ আইও জবানবন্দি প্রদানকালে দেখে বা স্মৃতি পুনর্জীবিত করতে পারবেন। সাক্ষ্য আইনেও কিন্তু এটা বলা আছে যে আইও যিনি মামলা তদন্ত করেছেন, তাকে যদি কোনো প্রশ্ন করা হয়, তার পুরো ডায়েরিটা তিনি ওপেন করে সেখান থেকে দেখে দেখে উত্তর দিবেন। যেটা অন্য সাক্ষীদের কিন্তু এই সুযোগ নাই, বাদীও কিন্তু কোনো কিছু দেখে দেখে উত্তর দিতে পারেন না। মামলার বাদীও দেখে দেখে উত্তর দিতে পারবেন না, কিন্তু আইও দেখে দেখে উত্তর দিবেন। কারণ তিনি অনেক মামলা হয়তোবা তদন্ত করেছেন, কোনটা সবকিছু আলাদা আলাদা তো আর মনে রাখা সম্ভব না। ওই কারণে তিনি কি লিপিবদ্ধ করেছেন কোন মামলায়, সেটা অবশ্যই কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। তাহলে তার ভুল হবে না, এবং এই লিপিবদ্ধ বিষয়টা তিনি দেখে দেখে উত্তর দিতে পারবেন জেরার সময় এবং জবানবন্দির সময়ও। 172 173
পুলিশ অফিসারের রিপোর্ট বা পুলিশ রিপোর্ট, যেটাকে সংক্ষিপ্ত ভাবে বলি আমরা পিআর। সংক্ষিপ্ত বলি পিআর বা পুলিশ রিপোর্টও বলা হয় সংক্ষিপ্ত ভাবে। পুলিশ অফিসারের রিপোর্ট না বললেও হয়, পুলিশ রিপোর্ট বললেও হয়, যেটা 173 ধারায় বলা আছে। ওসি পেশ করবেন। আসলে পুলিশ রিপোর্টটা যিনি যাই তদন্ত করুক না কেন, ওসি সাহেবের কাছে জমা দিবেন, ওসি সাহেব সেটা আদালতে ফরওয়ার্ড করবেন, এটাই নিয়ম। তাই ওসি পেশ করবে সরকার কর্তৃক নির্ধারিত ফর্মে। এফআইআর এর যেমন নির্দিষ্ট ফর্ম আছে, একটু আগে আমি গ্রুপে শেয়ার করে দিলাম একটা রিয়াল এফআইআর, প্রাথমিক তথ্য বিবরণী একটা মামলার। এই যে একটা ফর্ম, এই কলামে উপরে এরকম থাকবে, কলাম থাকবে। প্রথম বাম পাশের কলামে তথ্যদাতা বা এজাহারকারীর নাম থাকবে, দ্বিতীয় কলামে আসামির নাম থাকবে, তৃতীয় কলামে আইন এবং ধারা থাকবে, এবং সংক্ষিপ্তে অপরাধের বিবরণ থাকবে। এগুলো কোনো কিছু জব্দ করা হলে সেগুলো সংক্ষিপ্তভাবে সে কলমে লেখা যেতে পারে এগুলো। তো এইরকম যেমন এফআইআর এর ফর্ম থাকে, তেমনি এই চার্জশিট বা পুলিশ রিপোর্টেরও ফর্ম থাকে। পক্ষসমূহের নাম 158 ধারায় নিয়োগকৃত হলে সে পেশ করবে। তো 158 ধারায় যদি আইও নিয়োগ করা হয় তাহলে তিনি পেশ করবেন, ওসি কে তখন আর পেশ করার দরকার হবে না। পুলিশ মুচলেকায় মুক্তি দিলে, তার মানে 158 ধারায় ওই যে সরাসরি যদি ম্যাজিস্ট্রেট কাউকে নিয়োগের দায়িত্ব দেয়, এই তদন্তের দায়িত্ব দেয়, ম্যাজিস্ট্রেট কর্তৃক নিয়োগপ্রাপ্ত হলে সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছেই সেটা দিতে পারবেন। কিন্তু ওসি দায়িত্বপ্রাপ্ত হয়ে ওসি যদি কাউকে দায়িত্ব দেয় তাহলে ওসিকেই দিয়ে দিবে। যেহেতু ওসি দায়িত্ব দিলে ওসিকেই চার্জশিটটা দিয়ে দিবে বা পুলিশ রিপোর্টটা দিয়ে দিবে। ওসি আবার আদালতে পাঠাবে, ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। পুলিশ মুচলেকায় মুক্তি দিলে ম্যাজিস্ট্রেট রহিত করতে পারে। পুলিশ যদি কাউকে জামিন দিয়ে দেয় মুচলেকায়, তাকে জামিন বলা যাবে না, মুচলেকায় মুক্তি দেওয়া, এবং তাকে ছেড়ে দিয়েছে কিন্তু মামলা চলছে, তাহলে ম্যাজিস্ট্রেট যদি মনে করে তার মুক্তিটা রদ করবেন, তাকে আবার আটক করতে পারেন। ঘটনার সত্যতা পেলে চার্জশিট দিবেন, এবং ঘটনার সত্যতা না পেলে বা পাওয়া না গেলে ফাইনাল রিপোর্ট দাখিল করবেন। তাহলে চার্জশিট মানে মামলা চলবে, আর ফাইনাল রিপোর্টের ভিত্তিতে আবার মামলা আসামিকে অব্যাহতিও দেওয়া যায়, মানে চার্জ গঠনের আগেই মামলা ডিসচার্জ হয়ে যাবে। তাহলে ফাইনাল রিপোর্টের ভিত্তিতে ডিসচার্জ হয় মানে আসামিরা অব্যাহতি পেয়ে যায়, আর চার্জশিটের ভিত্তিতে চার্জ গঠন করা হয়। 161 ধারায় লিখিত বিবৃতি থাকবে, আসামি নকল পাবে। তাহলে 161 ধারার যে লিখিত বিবৃতি, সেটা কিন্তু অবশ্যই এই চার্জশিট বা ফাইনাল রিপোর্টের সাথে অ্যাড করতে হবে। যেমন আমি 161 ধারার যে বিবৃতি সেটা পেয়েছিলাম আজকে, যেটা প্রথম দিকে বললাম, তো সেটা পেয়েছিলাম বলেই কিন্তু আমি আসামিকে রেমেডি দিতে পারলাম, সহজেই জামিন করাতে পারলাম। 174, পুলিশ আত্মহত্যা ইত্যাদির অনুসন্ধান করবে এবং রিপোর্ট দিবে। আত্মহত্যা ইত্যাদি বলতে এখানে ইউডি কেস, মানে আনন্যাচারাল ডেথ কেস, ইউডি কেস, এই ধরনের যদি কোনো কেস হয় যেটা আত্মহত্যা বা মার্ডার সন্দেহ হয় এরকম মনে হচ্ছে, বা অ্যাক্সিডেন্টাল ডেথ হতে পারে, যেটা স্বাভাবিক মৃত্যু না, অপমৃত্যু, অপঘাতে মৃত্যু এরকম হতে পারে, এরকম যদি হয় তাহলে অনুসন্ধান করবে এবং রিপোর্ট দিবে। ওসি বা ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার যদি সংবাদ পাই, এই সংবাদের ভিত্তিতে অপরাধ সম্পর্কে অনুসন্ধান করবেন, এবং যদি কেউ আত্মহত্যা করে বা কাউকে হত্যা করা হয়েছে বল মর্মে সন্দেহ হয়, আত্মহত্যা না হত্যা বোঝা যদি না যায় তবুও, বা কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তবুও, সুরতহাল তদন্তের ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে জানিয়ে নিকটবর্তী 2 বা ততোধিক সম্ভ্রান্ত ব্যক্তির উপস্থিতিতে তদন্ত করবে ওই ডেড বডি সম্পর্কে, এবং ঘটনা কি ঘটেছে সেটা বোঝার চেষ্টা করবে। সুরতহাল মানে ইনকোয়েস্ট রিপোর্ট আর পোস্টমর্টম রিপোর্টের মধ্যে পার্থক্য আছে। পোস্টমর্টম করে একজন ডাক্তার, ডাক্তার এক বা একাধিক ডাক্তার পোস্টমর্টম করে, পোস্টমর্টম কিন্তু ডাক্তার ছাড়া করতে পারেন না, তার মানে এটা মেডিকেল ফরেনসিকের বিষয়। আবারও বলছি যে পোস্টমর্টম
মারা যাওয়ার পরে ওই বডিটাকে কাটাছেঁড়া করে সেখান থেকে অর্গান বের করে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে বোঝার চেষ্টা করা হয় কয়টার সময় মৃত্যু হয়েছে, কত মানে কতক্ষণ আগে মৃত্যু হয়েছে, অর্থাৎ কয়টার সময় মৃত্যু হয়েছে একটা ধারণা পাওয়া যায়, মানে টাইম অফ ডেথ, এবং কি আঘাতের ফলে এই মৃত্যুটা হয়েছে এবং তার শরীরে কেমন কেমন আঘাতের চিহ্ন আছে এগুলো পাওয়া যায়, মানে বিস্তারিত ভাবে পোস্টমর্টম রিপোর্টে। তো সেটা ডাক্তার করে থাকেন। আর পোস্টমর্টম মেডিকেল ফরেনসিকের ডিপার্টমেন্টের কাজ। আর ইনকোয়েস্ট রিপোর্ট বা সুরথাল রিপোর্ট এটা কিন্তু পুলিশেরই কাজ, এটা ফরেনসিকের কাজ না। পুলিশ একটা ডেড বডিকে দেখে কি অবস্থায় পড়ে আছে, তার শরীরে পোশাক ছিল কিনা, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন স্বাভাবিক চোখে দেখা যাচ্ছে কিনা, তার শরীরে কোনো কিছু আছে কিনা, তার কাছে আইডি কার্ড আছে কিনা, বা তার ব্লিডিং কেমন হচ্ছে বা হয়েছে, কোথায় কোথায় রক্ত চিহ্ন পাওয়া যাচ্ছে, এগুলো প্লাস ছবিও তুলতে পারে। এটাই হচ্ছে প্রথম দেখায় সুরথাল, মানে তার সুরত বা চেহারা দেখতে কেমন লাগছে লাশের, এটাই হচ্ছে সুরথাল রিপোর্ট, যেটা পুলিশই করে, তদন্তেরই একটা অংশ। তাহলে পুলিশ উপস্থিত ব্যক্তিবর্গ রিপোর্ট সম্পর্কে একমত হলে সবাই স্বাক্ষর করবে। এখন পুলিশ যে তদন্ত করলো এবং রিপোর্টটা মনে হলো হ্যাঁ ঠিকই আছে, এবং উপস্থিত ব্যক্তিদের এই যে দুইজন বা ততোধিক সম্ভ্রান্ত ব্যক্তি তাদেরকে পড়ে শোনাবে যে এরকম রিপোর্ট করলাম, ঠিক আছে তো? তারা যদি বদলে ঠিক আছে, যদি ঠিক আছে বলে তাহলে স্বাক্ষর দেন, যেহেতু আপনি ঠিক আছে বলছেন, স্বাক্ষর নিয়ে নিবে। তদন্ত সঠিক হয়েছে, স্পটে গিয়ে করা হয়েছে সেটার প্রমাণস্বরূপ স্বাক্ষর নিয়ে নিবে সবার। মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকলে লাশটি পরীক্ষার জন্য সিভিল সার্জনের নিকট পাঠাবে। এবার দেখেন মাঝখানে একটা কি আছে, মাধ্যম আছে। তার মানে পুলিশ সরাসরি কিন্তু মেডিকেলে পাঠায় না লাশ পোস্টমর্টম করতে, মরদেহটা কিন্তু চলে যায় সিভিল সার্জনের কাছে। সিভিল সার্জনকে, তিনি সরকারি একজন ডাক্তার। সিভিল সার্জনের নাম শুনে থাকবেন, কোন সরকারি চাকরির সময়ও কিন্তু সিভিল সার্জনের মাধ্যমে মেডিকেল টেস্ট করা হয়। সরকারি চাকরি দেবে, আপনি ফিজিক্যালি মেন্টালি ফিট কিনা সেটা সিভিল সার্জন কিন্তু পরীক্ষা করবেন, এবং এই পরীক্ষার সময় আপনার এই হাতের প্রতিটা আঙ্গুলের বা যেটাকে বলা হয় যে হাতের ছাপ নেওয়া হয়, আরো কিছু ফর্মালিটিজ আছে। যারা সরকারি চাকরি সম্পর্কে জানেন, আমার মিসেস যেহেতু সরকারি চাকরি করে, তার সিভিল সার্জনের কাছে যে মেডিকেল টেস্ট হয়েছিল, সেই টেস্ট সম্পর্কে মানে আমি দেখেছি। তবে ছোট্ট করে যদি বলি, খুবই মানে প্রেশারের মধ্যে ছিলাম সেই ঘটনাটা। তার চাকরি হয়েছে, সিভিল সার্জনের কাছে যেতে হয়েছে, সেখানে লম্বা ভিড়। রাত 10টা কি 10:30টার দিকে তারা ডাক পড়ে, তাকে টেস্ট করে, এবং ওই সময় আমার আবার রাত্রে ট্রেন আছে, আমাকে যেতে হবে কোথায়, আমাকে যেতে হবে জয়পুরহাটে। জয়পুরহাটে আমায় তখন বিশ্ববিদ্যালয়ে আমার কি ছিল, একটা ফিল্ড ফিল্ড ওয়ার্কের কাজ ছিল, মানে রিসার্চের কাজ ছিল আমার জয়পুরহাটে। এটা আমার ইউনিভার্সিটির একটা কাজ। আমার সবাই যাচ্ছে, তো সেই ট্রেনে আমার যাওয়ার কথা। রাত্রে ট্রেনে যাব, আমরা সকালে পৌঁছাবো। তো এইরকম একটা পরিস্থিতি। এখন এখানে কাকে রেখে যাব, আমি আবার তাকে নিয়ে আসছি, আমি রেডি হয়ে বের হয়ে এসে তাকে এখানে রেখে তারপরে শ্বশুর মহোদয় আসলেন, তার কাছে দায়িত্বে বুঝিয়ে দিয়ে তখন আমি রওনা দিলাম। মানে খুবই একটা আমার জন্য, তার জন্য এবং আমার শ্বশুরের জন্য খুব একটা স্মরণীয় কষ্টের একটা দিন ছিল। তো এই সিভিল সার্জনের মাধ্যমেই কিন্তু সরকারি সবকিছু পরীক্ষা নিরীক্ষা হয়। তো সিভিল সার্জনের কাছে যখন ডেড বডিটা যাবে, তখন তিনি নির্ধারণ করবেন যে এটা কোন ডাক্তারের কাছে যাবে এবং মর্গে গিয়ে সেই লাশটা কিভাবে পোস্টমর্টম করা হবে, এবং পোস্টমর্টম যে রিপোর্ট, এটা আবার সিভিল সার্জনকে দেখিয়ে সেখানে তার মাধ্যমে ফরওয়ার্ড হবে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়। 5 নম্বর, সুরুথাল তদন্ত পরিচালনার ক্ষমতা। এই যে সুরুথাল তদন্ত হচ্ছে, পোস্টমর্টমের আগের যেটা বলছি সেটা, সিভিল সার্জনের কাছে যাওয়ার উদ্দেশ্য কি, পোস্টমর্টম করা। কিন্তু সুরথাল যে রিপোর্ট, সেটা ডাক্তারের তোর ম্যাটার না, সেটা পুলিশের ম্যাটার। এবং এইটা যে পুরো তদন্ত, এটার উপরে আবার বসে থাকবেন কে, তদারক হিসাবে ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে জেলা ম্যাজিস্ট্রেট, মানে ডিসি নিজেই, এবং ইএম, ইএম বলতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, অথবা সরকার, বা যদি ডিএম কর্তৃক এখানে
সরকার বা ডিএম কর্তৃক ক্ষমতা প্রাপ্ত। তো এই যে ব্র্যাকেটের অংশটুকু প্রযোজ্য হচ্ছে শুধুমাত্র ইএম এর ক্ষেত্রে। তার মানে জেনারেলি এই ক্ষমতাটা আছে ডিএম এর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের। কিন্তু যদি ডিএম এই ক্ষমতাটা কোনো এক্সিকিউটিভ বা ইএম কে দেয়, বা সরকার যদি ডিরেক্ট কোনো ইএম কে দিয়ে রাখে যে হ্যাঁ এটা আপনি করতে পারবেন, তাহলে ইএমও করতে পারবে। মানে স্বাভাবিকভাবে ইএম এর কিন্তু এই সুরতহাল তদন্ত পরিচালনার ক্ষমতা নাই। কার আছে অ্যাবসোলিউট ক্ষমতা? ডিএম এর, আইনে দিচ্ছে। এখন সরকার যদি দেয় বা কোনো ডিএম যদি এই ক্ষমতাটা কাউকে হস্তান্তর করে, তাহলে ইএম সেটা পরিচালনা করতে পারবে, আদারওয়াইজ ইএম পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো কনফিউশন তৈরি হতে পারে বলে ব্র্যাকেটের অংশটুকু শুধুমাত্র ইএম এর জন্য প্রযোজ্য, তাই একটু আমি ভিন্ন কালার করে বুঝিয়ে দিলাম। আপনারাও এইভাবে আন্ডারলাইন করে ভিন্ন কালার দিয়ে চেষ্টা করবেন। তবে আমি প্রথমের দিকে কিন্তু ক্লাসে বলে দিয়েছিলাম যে আপনারা হাইলাইটার কলম ব্যবহার করার চেষ্টা করবেন, কালার পেন ব্যবহার করার চেষ্টা করবেন, যেন গুরুত্বপূর্ণ অংশটুকু আপনারা একটু অন্তত নিজের মতো করে দাগিয়ে নিতে পারেন। দাগিয়ে নিলে এই নোটের সাথে আপনার একটা কানেকশন তৈরি হবে, পরবর্তীতে রিভিশনে খুব হেল্প হবে এটা। আমার যদি বাস্তব নোট দেখাই, আপনাদের যে নোট এটা তো অনেক ডেভেলপ করা, আমার নোটটা কিন্তু বেশি পেজের না। সর্বমোট আপনার 60 থেকে 65 পেজের নোট ছিল আমার 7টা আইনের, খুবই সংক্ষিপ্ত ভাবে লেখা ছিল, এর থেকেও সংক্ষিপ্ত। মানে মূল মূল জায়গাগুলো নোট করে নিছিলাম আমি, হাতে লিখে তারপরে সেটা আবার আমার ল্যাপটপে টাইপ করেছিলাম। তো সেটা পড়ে আমার হয়ে গেছে প্রথম চান্সে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ যে হয়ে গেছে। তো এই কারণে কিন্তু কনফিডেন্ট আসছে আপনাদেরকে পড়ানোর। তো আমার যদি সেই নোটটা আমি কোনো একটা সময় দেখাই, নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব, তো দেখবেন যে কত আঁকিঝুঁকি করা আছে, সেখানে আঁকানো আছে, কত বক্তব্য লেখা আছে। তারপরে আমার কাছে যে বইগুলো থাকে, বইগুলোর মধ্যেও অনেক আমি আঁকাআঁকি করে ভিন্ন রং দিয়ে হাইলাইট করে লিখি। মানে সেটাকে খুবই কাস্টমাইজ করে ফেলি নিজের মতো করে। 175 ব্যক্তিদের সমন দেওয়ার ক্ষমতা। 174 ধারায় তদন্তকালে যারা ঘটনা জানেন তাদের লিখিত সমনে তলব। তার মানে এই যে আত্মহত্যা হয়েছে এরকম যদি সন্দেহ হয়, তো সেই স্পটে তদন্ত করার পর সেটা যদি কমপ্লিট না হয়, তো ওই যে সম্ভ্রান্ত ব্যক্তিদের কি করা হলো, স্বাক্ষর নেওয়া হলো, তাদেরকে আবার কি করা যাবে, সমন দিয়ে ডেকে নেওয়া যাবে। হাজিরও সমস্ত প্রশ্নের জবাব দিতে বাধ্য, তার মানে তাদেরকে আরো প্রশ্ন করা যাবে, এবং যে প্রশ্ন করা করা হবে তারা দিতে বাধ্য। কিন্তু নিজেকে অপরাধে জড়াবে এবং এমন প্রশ্নের জবাব দিতে তারা বাধ্য নয়, যেটা একটু আগে আমরা 161 ধারার মধ্যে দেখেছি। যে এই ব্যক্তিরাও কিন্তু 161 ধারার মতোই, যেইটাতে তিনি নিজেই ফেঁসে যাবেন সেই ধরনের প্রশ্নের জবাব দিতে তিনি বাধ্য নন। মানে পুলিশকে নিজে থেকে বের করে নিতে হবে কি অপরাধী। এখানে আসামিরা নিজ থেকে বের হয়ে এসে বলবে না আমি অপরাধ করেছি আমাকে অ্যারেস্ট করেন। খুব অল্প ক্ষেত্রে সেটা হয়। আজকের সর্বশেষ ধারা 176, 176, মৃত্যুর কারণ সম্পর্কে ম্যাজিস্ট্রেটের অনুসন্ধান। তো ম্যাজিস্ট্রেট অনুসন্ধান বা ইনকুয়ারি করতে পারেন। এখানে অনুসন্ধান বলতে ইনকুয়ারি ইংরেজিটা লিখে নিতে পারেন। পুলিশ হেফাজতে মৃত্যু। পুলিশ হেফাজতে মৃত্যু বলতে পুলিশের দায়িত্বে ছিল, সেটা রাস্তায় হতে পারে, পুলিশের গাড়িতে হতে পারে, বা পুলিশ স্টেশনে হতে পারে, বা কোনো পুলিশের কোনো গোপন আড্ডায় হতে পারে, বা পুলিশের বাড়িতে হতে পারে। পুলিশ অ্যারেস্ট করে পুলিশের কাছে ছিল, ম্যাজিস্ট্রেটের কাছে চালান দেওয়া হয়নি আসামিকে, ম্যাজিস্ট্রেট দায়িত্ব পাইনি, ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করা হয়নি, তার মানে পুলিশের দায়িত্বে আছে। এখন কোথায় আছে কোথায় রেখেছে পুলিশই ভালো জানে। এখন পরবর্তীতে জানা গেল যে পুলিশ ধরে নিয়ে গেছিল, আসামিকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল, তুলে নিয়ে গেছিল, কিন্তু এই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং কয়েকদিন পরে তার লাশ পাওয়া গেল। তাহলে এটাকে আমরা ধরে নিতে পারবো পুলিশ হেফাজতে মৃত্যু, যদিও সেটা পুলিশ স্টেশনের ভিতরে নয় বা পুলিশ কাস্টডিতে নাই। হ্যাঁ, পুলিশ স্টেশনে ছোট একটা জেলখানার মতো থাকে, সেটা পুলিশ কাস্টডি বলে, তো সেখানে নয়। তো পুলিশ কাস্টডি বলতে ওই জেলখানার ভেতরেই হতে হবে, পুলিশ স্টেশনের তা না। এই অন্য কোনো কক্ষে হতে পারে, মানে পুলিশের নিয়ন্ত্রিত, পুলিশের কাছে থাকা, হাত করা পড়া অবস্থায় হোক আর না হোক, বা দড়ি বাঁধা অবস্থায় হোক বা না হোক, মানে পুলিশের নিয়ন্ত্রণে আছে, এই অবস্থায় কারো মৃত্যু হলেই সেটাকে হেফাজতে মৃত্যু বলা হবে। এটা খুবই ভয়াবহ একটা অপরাধ।
অতিরিক্ত তদন্তপূর্বক সাক্ষ্য প্রমাণ নথিবদ্ধকরণ করতে হবে এই বিষয়ে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, বারবার এখান থেকে প্রশ্ন রিপিট হয় এবং খুবই সাংঘাতিক একটা ঘটনা ঘটে, যেটা এখন আমি হাইলাইট করা আছে, যেটা আগে থেকেই, যে কবর থেকে লাশ উত্তোলনের ক্ষমতা। কবর থেকে লাশ উত্তোলনের ক্ষমতা, তো কবর থেকে লাশ উত্তোলন এটা একটা ঘটনা, খুবই মানে ভয়াবহ একটা ঘটনা। এটা সবাই দেখতে পারে না এবং এটা সবাই করতেও পারে না। মানে এটার জন্য কি করা লাগে, মানসিক শক্তি লাগে, যেটাকে ডিসেন্টার কর্পেস বলা হয়। তো ডিসেন্টার কর্পেস এই এইটা করতে হলে কার অনুমোদন লাগবে বা কার নিয়ন্ত্রণে? ওই যে একটু আগে আমরা পড়লাম যে এটা করতে পারবে ডিএম, অথবা যদি ক্ষমতা প্রাপ্ত হয় ইএমও করতে পারবে। ক্ষমতা কার মাধ্যমে প্রাপ্ত হবে? সরকারের মাধ্যমে অথবা ডিএম এর মাধ্যমে। তাহলে এই যে এই প্রশ্নটা আসে যে কবর থেকে লাশ উত্তোলনের ক্ষমতা কার আছে? ডিএম এর আছে, অথবা ক্ষমতার প্রাপ্ত ইএম আছে। কার দ্বারা ক্ষমতা প্রাপ্ত? সরকার বা ডিএম এর কর্তৃক। তো এভাবে আসতে পারে। ইতিপূর্বে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে কবর থেকে লাশ উত্তোলনের ক্ষমতা ফৌজদারি কার্যবিধির বা দ্য ক্রিমিনাল প্রসিডিউরাল কোডের কত ধারায় আছে? তো এটার উত্তর হবে ১৭৬ এর ব্র্যাকেটে ২। ১৭৬ এর ব্র্যাকেটে ২। আমরা যদি খুঁজে বের করি প্রশ্নটা, তো খুবই রিপিটেড প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ যেহেতু একটা বিষয়, তাই এখান থেকে রিপিটেড প্রশ্ন এসেছে এর আগে। দেখেন, কোন ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী, কোন ধারার বিধান অনুযায়ী লাশ তোলা হয়? তাহলে লাশ তোলা হয় বলতে কিন্তু কবর থেকে লাশ তোলা হয়, সেটাই বোঝানো হচ্ছে। লাশ তোলা বলতে কিন্তু কবর থেকে লাশ তোলা। এখানে দেখেন ৭৬ আবার ২ উপধারা দিয়ে দেওয়া হয়েছে। এই যে ৭৬ ২। তো এই প্রশ্নটা আবার রিপিট হওয়ার সম্ভাবনা আছে। আবার রিটেনেও কিন্তু এটা আসতে পারে। তো আজকের ক্লাস থেকে যদি কারো প্রশ্ন থাকে উত্তর দেওয়ার চেষ্টা করব, প্রশ্ন করবেন। ক্লাসটি দীর্ঘ হলো, দুঃখিত। যদিও খুব অল্প সংখ্যক ধারা রেখেছিলাম, কিন্তু অনেক কথা বলতে হয়েছে, অনেক বুঝিয়ে দিতে হয়েছে, কারণ এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা যদি বোঝেন আপনি, তাহলে ফৌজদারি মামলায় আপনি আসামিকে ভালো রেমেডি দিতে পারবেন। ইভেন আপনি যদি বাদীপক্ষে মামলা পরিচালনা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি বাদীর ন্যায় বিচার নিশ্চিন্তে পিপি কে সহযোগিতা করতে পারবেন, পুলিশকে সহযোগিতা করতে পারবেন। আগামীকালকে একটা মামলা আছে, এই মামলায় আমাকে বাধা দিতে হবে জামিনে মিসকেসে। আসামি পক্ষ মিসকেস করেছে, আসামির বয়স ১৮ বছর, আর যে ভিকটিম তার বয়স ১৫ বছর। ১৫ বছর একটা মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে তথাকথিত বিয়ে করেছে, মৌখিকভাবে হয়তোবা, অথবা এফিডেভিটের মাধ্যমে, যেটা আসলে অবৈধ। কারণ ১৫ বছরের মেয়েকে বিয়ে করা যায় না। আর যেহেতু ১৫ বছরের মেয়েকে বিয়ে করা যায় না, মেয়ের মেডিকেল টেস্ট হয়েছে, মেডিকেল টেস্টে পজিটিভ, তার মানে শারীরিক সম্পর্ক হয়েছে, যেটাকে সেক্সুয়াল অ্যাসল্ট বলা হচ্ছে। তো যেহেতু মেয়ের সাথে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে, এই ১৮ বছরের এই আসামিকে এই কাজের জন্য কি করা যায় না, জামিন দেওয়া সহজে যায় না। তো এটা আমার বক্তব্য থাকবে কালকে। এর সাথে আরো কিছু বক্তব্য বলবো। মেয়ের বয়স নির্ণয়ের জন্য আমি কালকে ডকুমেন্ট দেখাবো, জন্ম নিবন্ধন। এবং একে যদি জামিন দেওয়া হয় তাহলে আবার মেয়েকে নিয়ে পালানোর সম্ভাবনা আছে। এই মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছে। তো এগুলো তদন্ত রিপোর্ট সম্পর্কে আজকে যেটা পড়লাম এটার সাথে খুবই ম্যাচ করে আমার আগামীকালকে যেটা হিয়ারিং আছে এই মামলায়। তো বাধা দিতে হবে। আজকে যেমন একটা মামলায় জামিন করালাম, তো আগামীকালকে এই মামলায় যদি বাধা দিয়ে সফল হয় তাহলে সেটাও হয়তো বা পরবর্তী ক্লাসে আপনাদেরকে ছোট্ট করে বলার চেষ্টা করব। এটা করলে কি হবে, বাস্তবসম্মত কিছু বিষয় আপনারা বুঝতে পারবেন। হয়তো বা এটার মাধ্যমে বিরক্ত কেউ হন কিনা জানি না, তবে ইতিপূর্বে বলেছি অনেকে এটা পছন্দ করেন, ইন্সপায়ার্ড হন এবং কিছু বাস্তবসম্মত জিনিসও জানতে পারেন, যেটা কাজে লাগবে আপনার এমসিকিউ, রিটেন, ইভেন ভাইবা, আদালতে গিয়েও আপনার কাজে লাগবে, আমার কথাটা যদি মনে থাকে। এবং ভিডিও দেখলে আপনার এই জিনিসটা তো বেশি মনে থাকার কথা। আচ্ছা।